সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 792তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ শহীদ হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের এই গল্পটার টাইটেল এমন একটা টাইটেল যেটা পড়ার পরে আমার নিজের কাছে ভীষণ খারাপ লাগছে। বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে স্বার্থপর প্রাণীটার নাম হচ্ছে মানুষ। মানুষের মতো স্বার্থপর এই পৃথিবীতে অন্য কোনো প্রাণী হতে পারে না। মানুষ তার স্বার্থের জন্য পৃথিবীর প্রাণী জগতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটাও হতে রাজি আছে। স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, শহীদের জীবনের গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। বন্ধুরা, আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের চট্টগ্রামের ভাই শহীদের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে শহীদ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শহীদ হোসেন, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার চাচা আছে, রয়েছে আমার চাচি সহ আমার দুইজন চাচাতো ভাই, রয়েছে আমার একজন চাচাতো বোন, রয়েছে আমার দাদিমণি। চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা গড়া কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার চাচা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি মাঠে ফসল ফলিয়ে আমার কাকা হাড়ভাঙা পরিশ্রম করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি কেন শুরুটাই করলাম আমার চাচা চাচি আর আমার চাচার পরিবার দিয়ে। আসলে আমি যখন বুঝতে শিখি, যখন আমার দুনিয়াদারি সম্বন্ধে জ্ঞান বুদ্ধি আসে, ওই সময় আমি দেখতে পাই আমি আমার চাচার ঘরে বড় হচ্ছি। চাচাকে কখনো চাচা কখনো বাবা ডেকে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার এইটুকুন মনে আছে, ছোট বয়সে বাচ্চারা যখন বই নিয়ে স্কুলে পড়তে যাইতো, ওই মুহূর্তে আমার চাচা আমাকে মাঠে পাঠাইতো ছাগল আর গরু নিয়ে। আমি ছাগল গরু নিয়ে মাঠে যেতাম, রাখালের কাজ করতাম। আমি আমার নিজের নামটা লেখার সুযোগও পাইনি। ছোটোবেলা থেকেই মাঠে ঘাটে আমার দিনগুলো কাটতো। সাত সকালবেলা আমার চাচি আম্মা বাটির ভিতরে কিছু ভাত আর তরকারি দিয়ে ছাগল গরু নিয়ে আমাকে মাঠে পাঠাই দিত। আমি ওই ছাগল গরু সারাদিন চড়াতাম। পরন্তু দুপুরে আমি বটগাছের তলে বা এখানে সেখানে বসে দুপুরের খাবার খেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে আবারও পুনরায় গরু ছাগল চড়ানোর কাজই করতাম। আমি আমার চাচার একজন রাখাল বালক ছিলাম। একটু একটু করে যখন বড় হই, তখন দুনিয়াদারি সম্বন্ধে অনেক কিছুই বুঝতে পারি। দেখি অনেকের মা আছে, বাবা আছে, অনেক বাচ্চারা স্কুলে যায়, তাদের বাপ মা তাদেরকে অনেক আদর করে। সূর্য ওঠার সাথে সাথে গরু ছাগল নিয়ে মাঠে নামি এবং সূর্য ডুবার পরে সেই গরু আর ছাগল নিয়ে বাড়ির মধ্যে ফিরি। তখন মনের ভিতর প্রশ্ন জাগে, কি আমি, কি আমার পরিচয়, কি আমার বাবা, কি আমার মা, আমি কেন আমার চাচার পরিবারে বড় হচ্ছি। এই প্রশ্নগুলো যখন আমাকে খুব বেশি প্রশ্নবিদ্ধ করতে শুরু করে, এক পর্যায়ে আমি এই বিষয়টা নিয়ে আমার দাদির সাথে কথা বলতে শুরু করি। আমার দাদি তখন অনেক বয়স হয়ে গেছে, তিনি আসলে অত কিছু বুঝতেন না এবং খুব জোরে কথা বললেও কানে শুনতে পাইতেন না, তার কানের মাঝে সমস্যা ছিল। তারপরে আমি দাদির সাথে কথা বলতে থাকি। আমি দাদিকে বলি যে, দাদি, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমি কেন এই পরিবারে বড় হচ্ছি, আমার বাবা মাকে কেন আমি দেখছি না। আমার দাদির মুখে তখন আমি জানতে পারি আমার বাবা নাকি যথেষ্ট পরিমাণের অকর্মা একজন লোক ছিল, কোনো কাজকাম করতো না, মাঠে ঘাটে ঘুরে বেড়াতো, বন্ধুবান্ধবের সাথে আড্ডাবাজি করতো। শুধু তাই নয়, আমার বাবা প্রচণ্ড রকমের একজন নেশাগ্রস্ত লোক ছিল। আমার মা নাকি অনেক ভালো পরিবারের একটা মেয়ে ছিল, দেখতে শুনতে সর্বদিক থেকে আমার মা খুব ভালো ছিল। আমার বাবার এরকম নেশাগ্রস্ত জীবনটাকে আমার মা মেনে নিতে পারতেছিল না। মা বারবার বাবাকে বোঝাচ্ছিল যে তুমি এই পথ থেকে চলে আসো, এটা ভালো না, আমাদের একটা সন্তান আছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও তুমি ভালো হয়ে যাও। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। নেশাগ্রস্ত আমার বাবা তখন কোনোভাবে আমার মায়ের কোনো কথাই শুনছে না। মা যতই বাবার কাছে অনুরোধ করছে, প্রত্যেকটা ব্যাপারে মাকে অবজ্ঞা করা, মাকে ছোট করা, মাকে অপমান করা, মায়ের কোনো কথা কানে না দিয়ে আমার বাবা নিজের মতো করে বেপরোয়া জীবন চালাচ্ছিল। এক পর্যায়ে আমার মা আর আমার বাবার সাথে পারতেছিল না। যুদ্ধ করে আমার মা তখন আমাকে নিয়ে আমার নানু বাড়িতে চলে যায়। কিন্তু আমার মা যখন আমাকে নিয়ে আমার নানু বাড়িতে চলে যায়, আমার চলে যাওয়াটা আমার বাবা তখন মানতে পারতেছিল না। আমার বাবা তখন গ্রামের 8-10 জন মানুষ নিয়ে আমার নানু বাড়িতে বিশাল একটা
দরবার বসায়। দরবারে বসানোর পরে দরবারের ভিতরে সিদ্ধান্ত হয় যে আমি আমার বাবার সন্তান, আমাকে আমার বাবার কাছে দিয়ে দিতে হবে। ছোট্ট বয়সে গ্রামের মানুষ দরবার করে আমার মায়ের বুক থেকে আমাকে চিনিয়ে নিয়ে আসে আমার ওই নেশাগ্রস্ত বাবার কাছে। বাবা আমাকে একটুখানি ওনাকে ভালোবাসতো না। ছোটোবেলা থেকে মানুষের লাথি উস্টা খেয়ে আমার শৈশবের দিনগুলো কাটে। একটা সময় আমার ওই দাদি আমার বাবার সাথে খুব ঝগড়া করতো। একদিন নাকি আমি যেই কাকার কাছে বড় হচ্ছে, আমার কাকার নাম মতিন কাকা, আমার মতিন কাকা নাকি একদিন আমার বাবাকে জোর করে মারে, কোনো একটা বিষয়ে বাবার গায়ে হাত তোলে এবং ছোটো ভাই ওনাকে মারে। এই দুঃখটা উনি সামলাতে পারেনি। এই দুঃখে দুঃখিত হয়ে উনি তখন গ্রাম থেকে চলে যায়। কোথায় যে যায় তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। কোথায় গিয়েছে, কোন জায়গায় গিয়েছে, আদৌ বেঁচে আছে কিনা তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। আমার বাবা সম্পূর্ণভাবে গ্রাম ছেড়ে চলে যায়। ঠিক তখনই আমি আমার দাদির কাছে বড় হচ্ছিলাম। দাদি আর কাকার ভালোবাসায় আমি আস্তে আস্তে করে বড় হই। এরপর মাঠে ঘাটে আমার শৈশবের দিনগুলো কাটে। তখন একটা সময় কেন জানি নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়। যার বাবা নাই, মা নাই, তার মতো কপাল পরা জনম দুঃখিত দুনিয়াতে অন্য কেউ হতে পারে না। আমি সারাটাক্ষণই কান্না করি, মানে প্রত্যেকটা মুহূর্তে আমি কান্না করি। মাঠে গিয়ে আমি বটগাছের নিচে বসে বসে, হিমেল বাতাসে বসে বসে কান্না করি যে কেন আমার বাবা নাই, কেন আমার মা নাই। আমি আমার দাদির মুখে শুনেছিলাম এরপরে আমার মা যখন এই বাড়ি থেকে চলে যায়, আমার মায়ের নাকি অনেক বড় একটা বংশ, অনেক বড় একটা পরিবারে আমার মায়ের বিয়ে হয়। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে বিয়ে হয়ে যাবার পরে আমার মা কখনো কোনো দিন আমার খবর নিতে আসেনি। আমি বেঁচে আছি কি মরে গেছি এই জিনিসটা আমার মা কখনো জানতে আসেনি। যার সাথে বিয়ে হয় তার সাথে আমার মা দিব্যি তার সময়গুলোকে ভালো কাটাচ্ছিল। আমার দাদি নাকি একবার আমাকে নিয়ে আমার মায়ের কাছে গিয়েছিল পর্যন্ত। আমার মা নাকি আমার মুখের দিকে তাকাও নাই। মা নাকি একটা কথাই বলতেছিল, আমার চেহারা নাকি দেখতে অবিকল আমার বাবার মতো হয়েছে এবং আমার স্বভাব চরিত্র সমস্ত কিছুই নাকি আমার বাবার মতো হবে। এই জন্য মা আমাকে একটাবার কোলে নিয়ে আদর পর্যন্ত করেনি। যাই হোক, যতটুকু ভালোবাসা পেয়েছে আমার এই ছোট্ট জীবনে তা শুধুমাত্র দাদির কাছে। বাবাকে তো দেখিই নাই, মায়ের কথাও ঠিক মনে নাই। একমাত্র দাদি আর কাকার লাথি উস্টা, কাকিমনের বকা আর চাচাতো ভাই বোনদের মায়ের খেয়ে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে কাটতে থাকে। এক পর্যায়ে আমি অনেকটাই বড় হয়ে যাই। যখন বড় হয়ে যাই তখন আমার দাদি একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। মানে দাদি এত পরিমাণে অসুস্থ হয় যে আমার দাদিকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যায় না এবং দাদির জন্য ওষুধ কেনার টাকাও আমার কাকা দেয় না। আমি যদি কাকাকে বলি যে কাকা দাদি তো অসুস্থ, দাদিকে কিছু টাকা দাও, দাদির মেডিসিন কিনে দেব, আমার কাকা কোনোভাবে আমার দাদিকে কোনো টাকা দিত না। আমার সাথে রাগারাগি করতো যে তোর কেন এত চিন্তা, আমার মা আমার চিন্তা, আমি বুঝবো আমার মাকে কী করা যায় না করা যায়, তুই কেন এই নিয়ে ভাবছিস। দাদির পক্ষে কথা বলে আমি আমার চাচার হাতে অনেক মার খেয়েছি, অনেক মারতো। যাই হোক, এভাবেই তখন আমি দিনগুলো পাস করতেছিলাম। একটা পর্যায়ে আমার দাদি যখন খুব অসুস্থ হয়ে পড়ে, আমি তখন ওই ছাগল গরু নিয়ে মাঠে যাইতাম না। মাঠে যাওয়ার পরে ওই ছাগল গরুকে একটা সাইডে রেখে আমি তখন মানুষের ধান বোনা, তারপরে ফসলি যে অন্য অন্য কাজ হয় না, এই ধরনের কাজগুলো করতাম শুধুমাত্র দাদির জন্য ওষুধ কেনার জন্য, অন্য কিছু না। কারণ আমি যদি অন্য কাজগুলো না করি তাহলে তো আমার কাকা আমাকে টাকা দিচ্ছে না। আমি কাকার ছাগল চড়াচ্ছি, গরু চড়াচ্ছি, বিনিময়ে তিনি আমাকে দুমুঠো খাবার দিচ্ছে, আমাকে কিন্তু 2 টাকা দেয় না। তো যার জন্য দাদির ওষুধ কিনতে টাকা লাগে। তো এই জন্য আমি তখন মাঠে ঘাটে কাজ করতাম যাতে দাদির ওষুধটা কিনতে পারি। এমন করতে করতে একদিন আমি মাঠে কাজ করতেছি, মানে অন্যের কাজ করতেছি, ওনার হচ্ছে কি একটা সবজির বাগানে আমি কাজ করতেছি। তো ওই সময় হঠাৎ করে 4-5টা কুকুর মিলে আমার একটা কাকার ছাগল খেয়ে ফেলে। ছাগল খেয়ে ফেলে বলতে দৌড়ে একটা ছাগলকে ধরে, ছাগলটাকে খেয়ে ফেলে, মেরে ফেলে। তো খবর আমার কাকার কাছে চলে যায়। চলে যাওয়ার পরে আমি তখন ওখানে দাঁড়িয়ে আছি, মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। কাকা তখন আসে, খবর পাইয়া আসে আমাকে বলতেছে যে কিরে শাহিন, শহীদ কী হয়েছে, ছাগলের কী হয়েছে। আমার কাকার কাছে কে আগে গিয়ে বলে দিছে মনে হয় যে আমি অন্যের কাজ করতেছি ছাগল পাহারা না দিয়া, এবং তখন অনেকগুলো কুকুর মিলে আমার কাকার ছাগলটাকে খাইয়ে ফেলছে। এরকমভাবে মনে হয় কাকার কাছে কেউ কোনো একটা নিউজ দেয়, তা না হলে তো কাকা এরকম ডিরেক্টলি আসতো না। তা আমি তখন বললাম যে কাকা আমি তো ছিলাম, তো থাকার পরও কীভাবে জানি ছাগলটা কুকুরে ধরছে, আমি বুঝতে পারিনি। তো কাকা তখন বলতেছে যে একটা ছাগলকে এতগুলো কুকুর মিলে ধরছে এবং এতগুলো কুকুর মিলে ছাগলটাকে কামড়ায় মেরে ফেলছে, আর তুই বুঝতেই পারলি না। তো ঠিক আছে বাড়ি চল, এটা আমাকে বলা। আমি কিন্তু তখন ছোটো না, আমার বয়স তখন প্রায় 17-18 মতো, অনেক বড় হয়েছি। আমি কিন্তু ছোটোবেলা থেকেই খুব লম্বা ছিলাম, দেখতে অনেক লম্বা এবং ভালো স্বাস্থ্যবান ছিলাম আমি। তো আমার কাকা তখন আমাকে বলে তুই বাড়ি চল, তোর সাথে বাড়িতে গিয়ে কথা বলবো। তো
তাই আমি বললাম কাকা ছাগল গরুটি নিয়ে যাই। তারপরে বলে আচ্ছা ঠিক আছে, ছাগল গরু নিয়ে তুই রাত 8টার দিকে খাওয়া দাওয়ার খেয়ে আমার রুমে আসিস, তোর লগে কথা আছে। তুই খুব ভয়ে ভয়ে আসি, আবার এই দিক দিয়ে যার কাজ করছি তার কাছ থেকেও টাকা কিছু পাইছি, ওইটা পাইয়া আমি 6টার দিকে তখন ছাগল গরুগুলো বাড়িতে ঢুকাইছি। ছাগল গরুগুলো বাড়িতে ঢুকানোর পরে ওই দাদির ওষুধের কাগজটা নিয়ে তখন আমি ডাক্তারের ফার্মেসিতে গেছি। তো ফার্মেসিতে যাওয়ার পরে ওষুধ আনতে আনতে রাত প্রায় 9:30 বেজে গেছে। কারণ হচ্ছে দেখা যায় যে মানে এটা তো একটু দূরে, মানে এই ফার্মেসিটা একটু দূরে ছিল আমাদের গ্রাম থেকে, তো একটু সময় লেগে গেছে। 9:30 বাজে বাড়িতে আসা মাত্রই তা আমার কাকা খুব গালাগালি করতেছে আমাকে, কই গেছিলি নবাবজাদা এই সেই। তো আমি দাদির ঘরে যাই এবং দাদির ঘরে গিয়ে কাকা তখন আমাকে মারতে শুরু করে। মানে এত পরিমাণে আমাকে মারে আমি আসলে বলে বোঝাতে পারবো না, এলো পাতারিকে আমাকে মারে। মানে আমার দাদির সামনে আমার দাদি জোর করে ধরতেছে আমার বাবারে, আমার কাকারে, যে মারিস না মারিস না, ও একটা ইতিম, ওর বাপ নাই মা নাই, ওরে মারিস না। কিন্তু আমার কাকা কোনোভাবে আমার দাদির কোনো কথাই শোনে না, আমাকে এত পরিমাণে মারে। আমি মায়ের জ্বালা সহ্য করতে না পেরে কাকাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যাই। তা আমি বেরিয়ে যাওয়ার পরে রাত 12টা-1টা পর্যন্ত রাস্তায় হাঁটি। 12টা-1টার পর আস্তে আস্তে বাড়ির দিকে আসি। আইসা দেখি দাদির জানালা খুলে দেখি দাদি তাহাজ্জুদের নামাজ পড়ে না, কি নামাজ জানি পড়ে, দাঁড়ায় আছে নামাজ পড়তেছে। তো দাদির নামাজ পড়ার অবস্থা দেখে আমি তখন জানালা দিয়ে দাদির ডাক দিলাম পরে দাদি তখন জানালাটা দিয়ে আসছে, আইসা বলে আমি দরজা খুলে দিতেছি তুই ভিতরে আয়। আমি বললাম কাকা নাই, বলে তোর কাকা নাই, তুই ভিতরে আয়। তো দরজাটা খুলে দিল কাকি, তখন আমি আমি তখন ঘরে ঢুকলাম, দাদির ঘরে ঢুকার পরে দাদির দরজা জানালা সব কিছু লাগাই দিয়া আমার দাদির একটা কাঁথা ছিল, ওই সময় শীতকাল চলতেছিল, শীতকালের সময় ওই কাঁথার ভিতরে আমাকে ঢুকাইয়া দাদি আমাকে জড়াই ধরে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, মানে প্রচণ্ড রকমের কাঁদতেছে। আমি দাদিরে বললি দাদি কাঁদো কেন, কাঁদতেছো কেন, কী হয়েছে, সব কিছু ঠিক হয়ে যাবে, কাকা নাইলে আমারে মারছে, তাতে কী হয়েছে। আমার দাদি তখন আমারে বলে তুই তো অনেক বড় হয়েছিস, অনেক বড়, তুই তো এখন আর ছোটো না, ছোটোবেলায় তোরা মারতো, তোরা অত্যাচার করতো, এই সব কিছু আমি মেনে নিলাম, কিন্তু এখন তো তুই অনেক তুই বড় হয়েছিস, তুই তোর এগুলো প্রতিবাদ করবি না। তোর বাবা বাড়ি থেকে চলে গেছে, তাতে কি হয়েছে, কিন্তু তোর বাবার মানে উত্তরাধিকারী হিসাবে তুই তো সয় সম্পত্তির মালিক আছিস, তুই তোর কাকাকে কেন বলিস না ধানি জমি, তারপরে এখানে সেখানে যে পরিমাণে জমি আছে ওই জমিগুলোর অর্ধেক ভাগ যেন তোকে দিয়ে দেয়, তুই বাবার সন্তান হিসেবে তুই তো মালিক, তোর দাদা তো অনেক আগেই মারা গেছে, তো তাহলে তোর বাবা তোর দাদার কাছে সম্পদ পাও না, আর তুই তো তোর বাবার কাছে সম্পদ পাওয়া, তোর কাকাকে বল যাতে তোর ভাগের যে জমিগুলো আছে এই জমিগুলো যেন তোকে দিয়ে দেয়, এই জমিগুলো তুই ফসল টসল ফলিয়ে কোনোভাবে তুই বেঁচে থাক, কেন তোর কাকের কাছে এরকম মায়ের খাচ্ছিস। মানুষ তো কখনো পশুকেও এইভাবে পিটায় না, তোর কাকা তোরে যেমনি পিটায় তুই আর কত সহ্য করবি। আমি তখন আমার দাদির মুখের দিকে তাকিয়ে বলতেছি দাদি তুমি এগুলো আমার কি বলতেছো, আমার কাকা আমারে মারবো, ছোটোবেলায় কাকার কোলে আমি কত প্রস্রাব করছি, কাকা আমারে মাথায় নিয়ে ঘুরছে, কাকা আমার বাবার সমতুল্য বলতে আমার বাবাই, আমি কেন কাকার সাথে খারাপ ব্যবহার করব তুমি বলো, এটা আমি কখনোই করতে পারবো না। এবং কাকার কাছে সম্পদ চাওয়া এটা তো আমার দ্বারা জীবনেও সম্ভব না, কাকা যদি আমাকে কখনো 1 তোলা সম্পত্তিও না দেয় আমি তাও কাকার সামনে গিয়ে বলবো না যে কাকা আমাকে সম্পত্তি দেন। আমার দাদি আমাকে বলে নিজের বুঝটা তো পাগলেও বোঝে, তুই কেন বুঝিস না। আমি বললাম দাদি আমার বোঝার কোনো দরকার নাই, এরকম করে কথা বলতেছি। তো কথা বলতে বলতে প্রায় ফজরের আজান দিয়ে দিছে, ওই দাদির সাথে কথা বলতেছি। ফজরের আজানের সময় দাদি আমার বলে তুই আমার এক জায়গায় নিয়ে যাবি। আমি বললাম কই, দাদি বলে আমার বাপের বাড়িতে। আমি বললাম কালকে, বলে হ্যাঁ কালকে, মানে আজকে আমি নামাজটা পড়া হইলি সকালবেলা ভোরে আমি বলবো তুই আমারে নিয়ে যা। আমি বললাম যে আমি যে তোমাকে নিয়ে যাব কাকা দেখলে আমারে মারবে না, বলো তোর কাকা ঘুমে থাকবে তো আমি তোর কাকিরে বলবো ফজরের নামাজটা আমি পড়ি, তাহলে তুই একটু দাঁড়া। তো এবার দাদি উঁচু করে এসে ফজরের নামাজটা পড়ে। ফজরের নামাজটা পড়ার পরে দাদি তখন আমার কাকিকে ডেকে বলে যে আমি হচ্ছে শহীদের সাথে একটু আমার বাপের বাড়িতে যাচ্ছি, মতিন যদি উঠে তাহলে মতিনকে বলে দিও, এই কথা আমার দাদি বলে আমার কাকিকে। তো যদি আমার কাকি বলে যে আপনার ছেলেকে বলে যান, বলে গেলে ভালো হবে, দাদি বলে আমি কাউকে বলতে চাই না, আমি আমার নাতির নিয়ে আমি যাইতেছি, আমার কারো কাছে বলার প্রয়োজন নাই। এই কথা বলে পড়ে দাদি তখন কী করলো আমাকে নিয়ে রওনা দিল ওনার বাপের বাড়িতে। শীতের সকাল ছিল তো, একদম শীতকালে কুয়াশায় মরানো সকাল, মানে সূর্যও দেখা যাচ্ছে না, রাস্তার মধ্যে প্রচুর পরিমাণের কুয়াশা। তো এরকম অবস্থা আমি দাদিকে নিয়ে হেরে যাচ্ছি এবং দাদিকে খুব বকাবাদ্য করতেছিলাম যে দাদি তুমি এই বুড়ো বয়সে এগুলো কী শুরু করছো, বাপের বাড়িতে যাইবা তো ভালো কথা, সূর্য ওঠার পরে যাবা, এখন কেন যাইতেছো। দাদি আমারে বলে সূর্য ওঠার পরে গেলে তো তোরে মাইরা আলুর ভর্তা বানাই ফেলবো, তুই যে কত মাইর খাবি তোর কি হিসাব আছে, এগুলো দাদি আমাকে বলে। তো যাই হোক আমি দাদির সাথে দুষ্টমি করে, দাদি আমার সাথে অনেক দুষ্টমি করে।
এরকম করতে করতে ওই বুড়ো বয়সে হাঁটতে হাঁটতে দাদিকে নিয়ে আমি তখন দাদির বাপের বাড়ি চলে যাই। দাদির বাবার বাড়ি কিন্তু খুব দূরে ছিল না, আমাদের পার্শ্ববর্তী গ্রামেই ছিল। তো সেখানে দাদির বাপের বাড়িতে যাই। গেলে পরে দাদি আমার বলে, তুই এখানে কয়েকটা দিন থাক এবং কয়েকটা দিন তুই এই জায়গায় থাক, এই জায়গা থেকে যাইস না। বাড়িতে গেলেই তো তোর কাকা তোর মারে, তোর গায়ে হাত তোলে, তুই বাড়িটাতে কয়েকটা দিন থাকলে তোর ভাল লাগবে, তুই যাইস না। তো আমি দাদির বললাম যে দাদি এটা কোনো কথা? কাকা বাড়িতে একা একা ছাগল গরু তারপরে বাড়ির কত কাজ আছে, কাকা একা একা সমস্ত কাজগুলো করবে, এটা আমি তোমার সাথে বেড়াবো তোমার বাপের বাড়িতে, এটা কি ভালো দেখায়? দাদি আমারে বলল, আমি যা বলছি তাই, তুই এই বাড়ি থেকে যাবি না, তুই এই বাড়িতেই থাক। দাদি আমাকে জোর করে রেখে দে, আমি ওই বাড়িতে থাকতাম। তো দেখা যায় ওইখানে মানে বিকালবেলা আসর নামাজের পরে অনেক মানে ছেলে মেয়েরা একসাথে খেলে, মাঠে ঘাটে খেলে। তা আমি কী করতাম, শীতকাল যেহেতু দেখবেন শীতকালের সময় হয় কি, বয়স্ক মানুষগুলা একটু রোদের মধ্যে যেতে চায়, মানে বিকালবেলা সকালবেলা তারা একটু রোদের মধ্যে বৈশা খাবারও খাইতে চায়। রোদের মধ্যে গেলে তাদের শরীরে একটু তাপ লাগে, ভালো লাগে। তো আসর আজানের পরে দাদি আমরা বলে, না তুই আমার মাঠের দিকে একটু নিয়ে চল, আমি একটু মাঠের দিকে যাবো। তা আমি দাদির হাত ধরে দাদিরে মাঠের দিকে নিয়ে যাই। দাদিরে মাঠে আমি বসাই দিই রোদের মধ্যে, দাদিরে মাঠের মধ্যে বসাইয়া এরপর ওইখানে ছেলেমেয়েরা অনেক ধরনের খেলা খেলে, যেমন কানামাছি, হাইডুডু, কাবাডি, এরকম অনেক খেলা খেলে। এবং ছেলেমেয়েরা কিন্তু উভয় খেলে, এরকম না যে কারো মাঝে কারো কোনো মাইন্ড আছে, সন্দেহ আছে, ওরকম কিছুই নেই, সবাই সবার মতো করে খেলতেছে। তো আমিও তখন ওইখানে গেলাম, যাওয়ার পরে আমিও তখন সবার সাথে খেলতেছি মাঠের মধ্যে। তো মাঠের মধ্যে খেলতে খেলতে ওই জায়গায় স্বপ্না নামের একটা মেয়ে আছে। তো ওই মেয়েটা ওইখানে সবার থেকে লম্বা, সুন্দরী এবং সর্বদিক থেকে খুবই পারফেক্ট। তো এই মেয়েটার সাথে আমার খুব ভালো যায়, আমি তার সাথে অনেক সময় খেলি। তো প্রত্যেক দিনে বিকালবেলা মাঠে গেলে ওই সময় খেলি। তো একদিন আমার দাদি করলো কি, ওই স্বপ্নারে ডাক দিল যে স্বপ্ন তুই এদিকে আয়। ডাকার পরে আমার দাদি স্বপ্নের সাথে অনেক কথাবার্তা বলছে। কী বলছে এটা আমি জানি না, কিন্তু স্বপ্নের সাথে আমি খেলতাম, যে স্বপ্নের সাথে আমার খুব ভালো মানাইতো, মানে ও যে খেলতো খুব ভালো খেলতে পারতো, তো যার জন্য ওর সাথে আমার সম্পর্কটা খুব ভালো ছিল। দাদি কি জানি কি বলে দেয় স্বপ্নাকে। এ কথা বলার পরে পরের দিন থেকে স্বপ্নার মাঠে খেলতে আসে না। তখন আমার খুব রাগ লাগে, কিরে দাদি তো ভালোর জন্য দাদিকে বললাম, বা দাদির সাথে ভালোর জন্য কথা হইলো, কিন্তু দাদি এই কাজটা কী করলো? দাদি স্বপ্নাকে এমন কি কথা বললো যে স্বপ্ন এখন আর খেলতেই আসে না। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল, মানে রাগও হইলাম অনেক দাদির উপরে, যে দাদি এই কাজটাকে ভালো করলো, এই কাজটা তো দাদি মোটেও ভালো করে নাই। তো আমি সবার কাছে বলতেছি আমার দাদি একটা খারাপ মানুষ, এই সেই। যখন বিকালবেলা মাঠে যায় ওরকম করে প্রায় 2 থেকে 3 দিন কেটে গেল, স্বপ্নার মাঠে খেলতে আসে না, স্বপ্নার ছায়াও আর দেখতে পাই না। 3 দিন পর একদিন মাঠে দাদি আমাকে বলে মাঠে নিয়ে যাওয়ার জন্য বিকালবেলা। আমি বললাম আজকে তোমার আর নিব না, আমি আজকে নিব না। দাদি বলে কি আমার নিবি না একা? আমি বললাম নিব কেন, তোমার ওইখানে নিচ্ছি ভালোর জন্য বসে থাকবা, তুমি বুড়ি আমাদের একজন প্লেয়ার নষ্ট করছো। আমরা স্বপ্নার সাথে খেলতাম, স্বপ্না মেয়েটা কত ভালো ছিল, আমাদের সাথে খেলাধুলা করতো। আর তুমি যে স্বপ্নারে কি বলছো তুমি জানো, আর আল্লাহ জানে, স্বপ্না তো এখন আমাদের সাথে মাঠে খেলতে আসে না। দাদি আমার বলে, আরে না আমি কিছু বলি নাই। আমি বললাম কি তুমি কিছু বলো নাই? তুমি যদি কিছু নাই বলবা তাহলে কি আর স্বপ্না খেলবে না? স্বপ্না খেলা বন্ধ করলো কেন? দাদি আমার বলে, আমি কিছু বলি নাই, তুই আমার সন্দেহ করিস না, আমি কিছু বলি নাই। এরকম করে তখন স্বপ্ন আর আসে না। আমি প্রায় একটানা 10 দিনের মতো আমার দাদির বাপের বাড়িতে থাকি। আমি আর কাকার কাছে আসিও না, কাকার বাড়িতে আসিও না। 10 দিন পরে যখন চলে আসবো ওখান থেকে, দাদি একদিন আমাকে ডাইকা বলতেছে যে শহীদ, তোরে দাদি একটা কথা জিজ্ঞাই, তুই আমার কাছে সত্যি সত্যি জবাব দিবি। আমি বললাম আমি তো তোমার কাছে সত্যি কথাই সবসময় বলি এবং আজও সত্যি কথা বলবো, সমস্যা নেই, কী কথা আমারে বলো। দাদি আমারে বলে, ওই যে স্বপ্না নামের একটা মেয়ে আছে যার সাথে তুই খেলা করিস, মেয়েটা তোর কাছে কেমন লাগে? দাদির প্রশ্নটা শুনে আমি তখন একটু তাজ্জব হয়ে গেলাম, কারণ দাদি কখনো আমাকে এই ধরনের কোনো কথা বলে নাই, কোনো মেয়ের প্রসঙ্গ নিয়ে দাদি কোনো কথা বলে নাই। আমি বললাম, হ্যাঁ মেয়েটা তো দেখতে শুনতে ভালো, পারিবারিক অবস্থা এই মেয়েটা দেখতে শুনতে ভালো, সব দিক থেকে ঠিক আছে, লম্বা ফর্সা ভালো। দাদি আমার বলে, তুই মেয়েটারে বিয়ে করবি? আমার এমনিই বলে। আমি বললাম যে দাদি এটা কেমন কথা বলো, ওই মেয়ের আমি কেন বিয়ে করবো, আমার তো আমার কাকা বিয়ে করাইবো। আমার দাদি তখন আমার দিকে তাকায় বলে, তোর কাকা তোরে জীবনেও বিয়ে করাইবো না, তুই এটা স্বপ্নেও ভাবিস না যে তোর কাকা তোরে বিয়ে করাবো, তার ছেলেদেরকে বিয়ে করাবে, তার মেয়েদেরকে বিয়ে দেবে, কিন্তু তোকে কখনো বিয়ে করাবে না, তুই এটা ভুলেও ভাবিস না। আমার তো শরীর বেড়ে গেছে, আমি কখন মরে যাই তার তো কোনো ঠিক নেই, আমি যে কোনো সময় মরে যেতে পারি। আমি যদি তোকে একটা গতি করে দিয়ে যেতে না পারি, তোকে একটা ভালো অবস্থানে রেখে যেতে না পারি, তাহলে কবরে যাওয়ার পরেও না আমি শান্তি পাবো না, কবরে গেলেও না আমার মনটা সারাক্ষণই তোর জন্য কাঁদবে। এজন্য আমি তোকে জিন্দা থাকা অবস্থায় একটা কিছু করে দিতে চাই। আমি তখন বললাম যে দাদি তুমি কি করতে চাও, মানে তুমি কি করবা? দাদি আমাকে বলে, এই স্বপ্ন মেয়েটাকে
আমি তোর কাছে বিয়ে দিব, এবং বিয়ে দেওয়ার পরে তুই স্বপ্না মেয়েটার সাথে অনেক ভালো থাকবি, আমি কবরে গিয়া তোদের সুখ দেখব। আমি তখন বললাম যে এটা কোনো কথা? দাদি বলে, শোন, এই মেয়েটা এক বাপের এক মেয়ে, তার কোনো ভাই বোন নাই, এবং তোর কাকার যে স্বভাব চরিত্র বা তোর কাকা যেই কোয়ালিটির মানুষ, সে কিন্তু কখনো কোনো দিন তোকে তোর বাবার সম্পদ বুঝাই দিবে না। তোর বাবার সম্পদ তোরে কখনোই বুঝাই দিবে না। আর তোর বাবা কি বেঁচে আছে না মরে গেছে তাও তো আমি বলতে পারি না। যেহেতু আজকে এতগুলো বছর সে আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসে নাই, তাহলে ওটা নিশ্চিত হওয়া যায় যে তোর বাবা মরে গেছে। তোর বাবার চিন্তা করে লাভ নাই, এখন চিন্তা করতে হবে যে তুই কিভাবে কি করতে পারিস। তুই এই মেয়েটাকে বিয়ে কর, স্বপ্নাকে বিয়ে কর, এবং স্বপ্নাকে বিয়ে করার পরে প্রয়োজনে তুই স্বপ্না বাড়িতে ঘর জামাই থাক। তুই তোর কাকার কাছে যাইছো না, তারপরে তুই একটু ভালো থাকবি। আমি তখন দাদিরে বললাম যে দাদি, তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। আমার তো কাউরে ভালোও লাগে না, বা কারোর সাথে আমার কোনো প্রেম ভালোবাসাও নাই। আমি খুবই নর্মাল একজন মানুষ। তো তুমি যেটা ভালো মনে করো, যেটা তোমার জন্য ভালো হবে তুমি সেটাই করো, আমার কোনো অভিযোগ নাই। আমি দাদিকে এটা বললাম। দাদি আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্বপ্নার আব্বা আম্মার সাথে আজকেই কথা বলবো। তো দাদি স্বপ্নার বাবা মায়ের সাথে কী কথা বলে এটা আমি জানি না। দাদি যেদিন কথা বলে ওই দিন আমাকে বলতেছে যে স্বপ্নার বাপ মা রাজি আছে, আমি গিয়া তোর কাকার সাথে কথা বলবো, বইলে মানে বিয়ের প্রস্তাব পাঠাবো, এটা আমাকে বললো। বলে পরে দাদি তখন তার বাপের বাড়ি থেকে আমার কাকার বাড়িতে গেল, মানে আমাদের বাড়িতে গেল। এবং আমাদের বাড়িতে যাওয়ার পরে দাদি যখন এই বিষয়টা আমার কাকাকে বলল, কাকা মুহূর্তের মধ্যেই তেলে বেগুনে রেগে শেষ। কাকা দাদিকে বলতেছে যে বুড়ো বয়সে আপনার ভীমরতি বাইরে গেছে, আপনি ফাইজলামি পাইছেন, আপনি এগুলো কি বলতেছেন? ও এখন বিয়ে করবে মানে ও নিজের ভাত নিজে খাইতে পারে না, এবং নিজের বাজারটা ঠিক মতো করতে পারে না, একটা টাকা ইনকাম করার মরদ নাই, ও এখন কিভাবে বিয়ে করবে? আর ও যদি বিয়ে করে তাহলে ওর বউকে খাওয়াবে কি? ওর বউ কী খাবে? ওর বউকে কি আমি কামাই করে খাওয়াবো? আমার দাদি তখন বলে, যেটা তুই কেমন কথা বলতেছিস? ও বড় হয়েছে, ওর বিয়ের বয়স হয়েছে, ও বিয়ে করবে না? ওর বউকে ও বিয়ে করবে, এবং খাবারের মালিক তো আল্লাহ, রিজিক দাতা মালিক আল্লাহ, আল্লাহ রিজিক দেবে। তো এটা নিয়ে তুই চিন্তা করিস না, আল্লাহর নামের পরে বিয়েটা পড়াই দে বাবা। আমার দাদি আমার কাকারা বলে, কাকার কথাই একটা যে না, আমি ওকে এখন বিয়ে করাবে না, ওর এখনো বিয়ের বয়স হয় নাই, এটা হচ্ছে এক কথা। দ্বিতীয় কথা, ও কোনো কামাই রুজি করে না। ওই যদি কামাই রুজি না করে তাহলে ওর বউরে কী খাওয়াইব? আমি কেন বিয়ে দিব? কাকা তখন রাজি হয় না। যতভাবেই আমার দাদি আমার কাকারে বোঝায়, কাকার কথাই একটা যে না, আমি এভাবে ওরে বিয়ে করাবো না। এইভাবে প্রায় 1 মাসের মতো আমার দাদি প্রত্যেক দিনে আমার মানে কাকারে বোঝায়। কাকার প্রত্যেক দিনের কথা একটা যে না, আমি ওরে বিয়ে করাবো না, এবং ওর এখনও বিয়ের বয়স হয়নি, বিয়ের বয়স যখন হবে তখন আমি দেখব। এই কথা বলে কাকা তখন পাশ কেটে চলে যায়, আমাকে বিয়ে করায় না। তার মাসখানিক পরে দাদি তখন একদিন কী করলো, আমাকে নিয়ে পুনরায় আবারও ওনার বাপের বাড়িতে গেছে। বাপের বাড়িতে যাওয়ার পরে আমার কাকি তখন তার যে আমার ওই দাদি তার যে ভাইগুলো ছিল, ভাইয়ের ছেলে তাদেরকে ধরে বলতেছে, মানে ওনার ভাইয়ের ছেলেদেরকে ধরে বলতেছে যে ভাইপুত্রী, আমার তো এই নাতিটার কেউ নেই, আমার এই নাতিটার বাপও নাই মাও নাই, এটা এতিম নাতি। তার কাকা যে পরিমাণে দুষ্ট, তারা কোনো জায়গায় সম্পত্তিও দিব না, ঘরে জায়গাও দিব না। আজকে যদি আমি মরে যাই তাহলে কালকেই তারা লাথি মেরে ঘর থেকে বের করে দিবে, এই ঘরে তারা কখনো রাখবেও না। তো তোদের কাছে আমার একটা অনুরোধ, তোদের গ্রামের স্বপ্না নামের একটা মেয়ের আমার খুব ভালো লাগছে, আমি মেয়ের বাপ মায়ের সাথে কথা বলছি, তারা রাজিও আছে, আমার নাতিটারে এই স্বপ্না মেয়েটারে তোরা বিয়ে করাই দে। আমি তার কাকার কাছে বলছিলাম, তার কাকার কাছে গিয়েছিলাম, কিন্তু তার কাকে এই বিয়েতে রাজি নেই। তার কাকা তারা কখনোই বিয়ে করাবে না, তোরা এই বিয়েটা করাই দে। তা আমার ওই মামাদেরকে ধরে, আমার চাচির ভাই মানে আমার ওই দাদির ভাইয়ের ছেলেদেরকে ধরার পরে তারা তখন আমার মামা হয় সম্পর্কে, তাই মামারা তখন করে কি আমাকে ওই স্বপ্না মেয়েটার সাথে বিয়ে করাই দেয়। তো বিয়ে করাই দিলে আমাকে ওই বাড়িতে তখন আমি ঘরজামাই হিসেবে চলে যাই, ঘরজামাই হিসাবে যাই, ওই বাড়িতে থাকি। তা আমার দাদি তখন আবার চলে আসছে কোথায়, আমার ওই আমার কাকার বাড়িতে। তো আমি তো আমার কাকা বারবার বলে যে আপনি ওরে কই রেখে আসছেন, শহীদ আসে না কেন, শহীদের কী হয়েছে? তো এরকম করে সবসময় প্রশ্ন করতে করতে আমার দাদি মনে হয় একদিন বলে দেয় যে আমি ওর বিয়ে করাইছি বা এই সেই। তার 14-15 দিন পরেই আমার কাকা কাকি তখন আমাকে দেখার জন্য আমার ওই শ্বশুর বাড়িতে আসে, মানে স্বপ্নাদের বাড়িতে। এবং স্বপ্নার বাড়িতে আসার পরে তারা খুব খারাপ ব্যবহার করে স্বপ্নার বাপ মায়ের সাথে, যে আপনারা জানেন না শোনেন না, আমার মা একজন বয়স্ক মানুষ, তার বয়স হয়েছে, সে ডান চিনে না বাম চিনে না, এত বয়স্ক একটা মানুষ, তার কথায় আপনাদের মেয়েকে আমার ভাতিজার কাছে বিয়ে দিলেন। আমার ভাতিজা তো কোনো কামাই রুচি করে না, মেয়েকে কী খাওয়াবে? 2 দিন পর ওর বাপে যেরকম বউ রেখা পালাইছে, একইভাবে ও তো বউ রেখা পালাইয়া যাবে। এই কথাগুলো আমার শ্বশুর শাশুড়িকে আমার কাকা বলে। তো তাদেরকে যত কথাই বলুক, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু মানুষ হিসেবে আবার ভালো ছিল। কেউ যদি উল্টাপাল্টা কোনো কথা বলতো, ওই কথার তারা কোনো মূল্যায়ন করতো না, মানে ওই কথাকে কোনো দাম দিত না। কে কী বলছে না বলছে এতে তাদের কিছুই যায় আসে না।
তো আমার কাকা এগুলো বলতো, তো এগুলো তারা শুনতো না, মানে কোনো কিছুই তারা শুনতো না। তারা ওইভাবে আমি তাদেরকে ওইখানেই পড়ে আসি। এইভাবে বেশ কয়েকদিন পড়ে থাকার পরে আমি একদিন কী করছি, আমার দাদি অসুস্থ, আমি খবর পাইছি, আমি আমার দাদিরে দেখার জন্য গেছি। এটা প্রায় মাস খানিক পরের ঘটনা আর কি। দাদিরে দেখার জন্য আমাদের বাড়িতে গেছি। তো আমি যাওয়ার সময় অনেকগুলো ফল ফ্রুট এটা ওইটা স্বপ্নাকে সহ নিয়ে আমি তখন ওই বাড়িতে গেছি। তো ওই বাড়িতে যাওয়ার পর ওই সময় কিন্তু আমার যে দুটো চাচাতো ভাই ছিল তারাও কিন্তু বিয়ে করে ফেলছে। তারা কিন্তু আমার বয়সের ছোট, অনেক আগেই তাদেরকে কাকা বিয়ে করাই দিছে। এবং আমার যে কাকাতো বোন আছে ওইটারও বিয়ে হয়ে গেছে। তো আমার কাকি খুব অসুস্থ, মানে অতটা সুস্থ না, খুবই অসুস্থ। তো কাকিকে নিয়ে কাকা মোটামুটি পড়ে আছে। তো আমি যখন দাদিকে দেখতে যাই, দাদিকে দেখে আসার পরে মানে দেখা অবস্থায় আমার কাকি করে কি, আমার বউ স্বপ্নারে জড়ায় ধরে খুব কান্নাকাটি করে, মানে কান্নাকাটি করে, মা তুমি কেন চলে যাবা, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি আমার বড় ছেলের বউ। আমি কাকিরে কাকিমা বলে ডাকতাম আর কি, মায়ে ডাকতাম। তো বলে শাহিন আমার শহীদ আমার বড় ছেলে, এই তুমি হচ্ছে শহীদের কাছে থাকবা, তুমি এই বাড়িতে থাকবা, তুমি যাইবা কেন, এটা তোমার বাপের বাড়ি, এটা শহীদের বাপের বাড়ি, শহীদের বাপের ঘর, এখানে থাকবা। মানে আমার বউ সবটাকে এমন করে ধরো। ওই সময় আমার দাদি কিন্তু পুরো বিছনায় পড়ে গেছে, খুবই অসুস্থ। তা আমিও তখন চিন্তা করলাম যে আমার দাদিরে আমি তো প্রত্যেক দিনই সেই বাড়িতে দেখতে পারবো না, আর আমি যদি সপ্তাহকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে থাকি তাহলে এখানে তো আমার দাদিকে দেখা হবে না। দাদিকে দেখাশোনা করার জন্য একজন মানুষের প্রয়োজন। আর আমার যে কাকি উনি তো দিনে একবারও আমার ওই দাদির রুমে যাবে না। আর আমার কাকার কথা বলে তো লাভে নাই, সে তো তার মাকে ওভাবে দেখবেই না। আমি তখন চিন্তা করলাম যে অন্তত আমার দাদিকে একটু দেখাশোনা করার জন্য হলেও আমি আমার ওই কাকার বাড়িতে থেকে যাব। ওইটাই, অন্য কোনো চিন্তা ভাবনা নাই যে কাকা আমাকে সয় সম্পত্তি দিবে, আমার বাপের সম্পত্তি আমি পাবো, এরকম কোনো চিন্তা ভাবনা না। চিন্তা ভাবনা এটাই যে এই বাড়িতে থাকলে আমার দাদির একটু সুবিধা হবে, আমার দাদিকে একটু দেখভাল করতে পারবো, দাদি একটু ভালো থাকবে। এই জন্যই পরে আমি তখন কী করলাম, আমার বউ সবটাকে নিয়ে ওই কাকার বাড়িতে থাকতে শুরু করলাম। তো সকাল বিকাল আমরা দাদির সেবা যত্ন করে, দাদির কাপড় পরিষ্কার করাই দিই, বাথরুম পরিষ্কার করাই দিই, দাদির খোঁজ খবর নেই। এইভাবে প্রায় 10 দিনের মতো কেটে যায়। এবং 10 দিন পরেই আল্লাহর ডাকে আমার দাদি তখন আমাদেরকে ছেড়ে চলে যায়। দাদি মারা যায় এবং দিনের বেলায় মারা যায়, 11টার দিকে মারা যায়। খুবই সুস্থ সবলভাবে সবার সাথে কথাবার্তা বলে, এবং কথাবার্তা বলেই দাদি তখন মারা যায়। দাদি মারা যায়, দাদিরে মাটি দিই, এবং দেওয়ার পরে আমি তখন পরিকল্পনা করলাম যে দাদি যেহেতু মারাই গেছে তাহলে আমি আর কাকার বাড়িতে থাকবো না, আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। তখন কাকা আমারে বুঝায় যে দেখ, আসলে মূলত শ্বশুরবাড়িতে কারা গিয়ে থাকে, যাদের কোনো জায়গা নাই, সম্পত্তি নেই, যারা এরকম পাগল, তারা শ্বশুরবাড়িতে গিয়ে থাকে। ভালো মানুষ কি শ্বশুরবাড়িতে থাকে? তোর বাপের ভিটা আছে, তোর বাপের সম্পত্তি আছে। কিন্তু কাকা আমারে যত কথাই বলে সব কথাই ঠিক আছে, কিন্তু কখনো এটা বলে না যে তোর বাবা যে সম্পদ পাবে তোর দাদার কাছে, এখন তো তোর বাবার অবর্তমানে তুই মালিক, আমি তোর সম্পদ লিখে দিব। এটা কিন্তু ভাই আমার কোনো মানে একবারও এই কথা বলে না। এমনি আমার কি লাগবো না লাগবো এটা ওইটা খোঁজখবর নেয়, আমার দেওয়া কাজ করায়, মাঠে ঘাটে এখানে ওইখানে কাজ করায়, কিন্তু কোনোভাবে আমার এটা বলে না যে তোর বাবার কাছে তুই সম্পদ পাবে, ওই সম্পদ আমি তোর লিখে দিব। এটা বলে না যে সম্পদ ভাগাভাগি করব। তাই কাকা বলেন, আর আমি এই নিয়ে কোনো কথা বলি না। আর সত্যিকার অর্থে অনেকে মনে করবে অনেক কিছু, আমি আমার কাকার কাছে কখনোই কোনো সম্পদ চাই না। মানে কাকার কোনো কিছু আমার দরকার নাই, কাকা আমার জন্য দোয়া করুক এবং কাকার ভালোবাসা পাইলেই আমার হয়, আমার অন্য কিছু লাগবে না। তা এরকম করে তখন পড়ে আসি। তা এরকম করে কাকা তখন আমাকে বোঝায়, আমি এখনও এরকম করে দিন রাতগুলো পাস করতেছি, শ্বশুরবাড়িতে আর যাচ্ছি না, কাকার মাঠে ঘাটে কাজ টাজ করি বা অন্য মানুষের কাজ টাজ করি, এইভাবে তখন সময়গুলো কাটতেছে। এইভাবে দিন রাতগুলো পাস হতে হতে একটা সময় আমার কাকা জানি কেমন হয়ে যায়। মানে আগে যেরকম মানে নামাজ পড়তো না, রোজা রাখতো না, দিনের পথে চলতো না, একটু খারাপ হয়ে যায়। ওই সময় কাকা দেখি যে না 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কেমন যেন একটু অন্যরকম চলাফেরা করে, মানে অন্যরকম চলাফেরা করে এবং কারো কোনো কথা মানে না। মানে কারো কথা কোনো মানে না বলতে কারোর সাথে কথা বলে না, এবং সারাক্ষণে নামাজ পড়বে, দিনদারের মতো জিকির করবে, আল্লাহ আল্লাহ করবে, মানে কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। এরকম করতে করতে তখন বর্ষার সিজন আসছে, বর্ষা হয়। তো বর্ষার সময় আমার কাকা করে কি, মানে একদম আমাদের একটা জমি আছে, তুপা জমি যেটাকে বলে আর কি, ওইখানে অনেক উঁচা একটা জায়গা আছে। ওইখান থেকে আমার কাকা তখন করে কি অনেকগুলো মাটি, মানে 1 বালতি মাটি ওইখান থেকে আনি, যেটা একদম নরম মাটি, আকারে একেবারে নরম, কিছু কাদা টাইপের। এই মাটিগুলো বাড়িতে আনার পরে আমার কাকা তখন করে কি এই মাটিগুলোকে ছোটো ছোটো করে এক ধরনের ফুটবলের মতো ছোটো ছোটো করে বানায়। ছোটো ছোটো করে বানানোর পরে এই মাটিগুলো দিয়ে আমি দেখি এই কাকা মাটিগুলোতে শুকায়। আমাকেও তখন কাকার কাজে নিয়ে যায় যে তুই সহ কাজ কর, আমি সহ কাকার সাথে কাজ করি। কাকা তখন এই মাটির ধলাগুলোকে রোদের মধ্যে শুকায়। রোদের মধ্যেগুলো শুকানোর পরে আমার কাকা করে কি, মানে বিভিন্ন জায়গায় বলতে থাকে যে বিভিন্ন রোগের জন্য কাকা ঔষধ দেবে।
এটা কাকা বলে যে কাকা স্বপ্নের মধ্যে একটা ওষুধ পাইছে, এটা খুব উপকারী, ওই ওষুধটা দিলে মানুষের অনেক উপকার হবে। এই কথা বলে কাকা বিভিন্ন জায়গায় পাবলিসিটি করতে থাকে। আর আমাদের গ্রামটা এমন একটা গ্রাম ছিল চট্টগ্রামের, ওই গ্রামে প্রচুর মাজার ছিল, মানে মাজার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাজার ছিল। তো যার কারণে বেশিরভাগ মানুষগুলো এই বিষয়টা থেকে মানে এই বিষয়টাগুলোতে বিশ্বাস করতো। তাবিজ, কবজ, জিন, ভূত এগুলোতে মানুষের বিশ্বাস ছিল, অগাধ বিশ্বাস, অনেক বিশ্বাস করতো। তো সেই জায়গা থেকে আমার কাকা যখন তার ওই মাটি বিক্রি শুরু করে দিল, মানে ছোটো ছোটো দলা বানিয়ে রোদের মধ্যে শুকিয়ে যখন বিক্রি করতেছে, মানুষ এগুলো প্রচুর নিচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে, আইসে এই ওষুধগুলো নিচ্ছে, মানে ওষুধ বলতে এগুলো নিতেছে বোতলে করে 1 পিস 2 পিস ওরকম হিসাবে আমার কাকা তখন বিক্রি করে। তো একটা সময় দেখা যায় কাস্টমার বাড়তে বাড়তে এরকম একটা অবস্থা হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত, যেমন আমাদের গ্রাম চট্টগ্রাম, আমাদের বাড়ি চট্টগ্রামে, কিন্তু কুমিল্লা, নোয়াখালী, বরিশাল এবং উত্তরবঙ্গ, রাজশাহী, দিনাজপুর থেকে রংপুর থেকে পর্যন্ত মানুষ আসতো মানে মাটি পড়া নেওয়ার জন্য। মাটি পড়া নিয়ে যেত, আমার কাকা পরে দিত এবং মানুষ এগুলোতে খাইতে উপকার পাইতো নাকি। তা আমার কাকা কোনো ফিরও ছিল না, কোনো মুর্শিদও ছিল না। লাস্ট কয়েকটা মাস ধরে কাকা 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং মসজিদে যাইতো, যত ভালো মানুষ আছে তাদের সাথে চলাফেরা করতো, মানে ভুলেও মুখ থেকে কোনো খারাপ কথা ব্যবহার করতো না। মানে কেমন জানি পরিপূর্ণভাবে কাকা পরিবর্তন হয়ে যায়, অনেকটাই পরিবর্তন হয়। এবং এরকমভাবে হচ্ছে কাকা তখন এই মাটি বিক্রি শুরু করে। তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে কাকার কাছ থেকে মাটি নেয়। আমিও মানুষদেরকে সিরিয়ালে দাঁড়াও করাই, 2 পিস 3 পিস, মানে যার যেরকম হয় এরকম করে আমার কাকার কাছ থেকে নিয়ে যায় এবং তারা আমার কাকাকে এক ধরনের একটা হাদিয়া দিয়ে যায়, মানে একটা হাদিয়া দেয়। আমার কাকা ওই হাদিয়াটা গ্রহণ করে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমার বাবা আমাদের এলাকাতে মাটি বাবা নামে পরিচিত হয়ে যায়। এবং মাটি বাবা হয়ে এরকমভাবে পরিচিত হয় যাদের ধরেন যেসব সন্তানের বাচ্চা হয় না, মানে যেসব মায়েদের বাচ্চা হয় না, সন্তান হয় না, সেসব মায়েদের চিকিৎসা করে। এবং যাদের পেটে কিডনিতে সমস্যা, তারপরে পেটে টিউমার অথবা এইটা ওইটা যত ধরনের সমস্যা আছে, ওই সমস্যাগুলো তখন হচ্ছে আমার কাকা সমাধান করে। এবং মানুষকে এত বেশি ভালোবাসে যে মানুষকে ডেকে ডেকে এনে কাকা ট্রিটমেন্ট করায়, ডেকে ডেকে এনে ট্রিটমেন্ট করায়। এমন করে সময়গুলো কাটতেছে। প্রায় আমি 4 বছর ধরে আমার কাকার সাথে থাকি। এই 4 বছরে সবটা কিন্তু ওদের বাড়িতে যাচ্ছে, ওদের বাড়ি থেকে আসতেছে। ওর আব্বা আম্মার সাথেও আমার কাকার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এরকম 4 বছর পর এরকম হইতো যে মহিলাদের বাচ্চা হবে না, ওই মহিলাগুলোরেও পর্যন্ত আমার কাকার কাছে আনা হতো এবং আনার পরে মহিলারা তখন মানে বাচ্চা হইতো। এরকম করে কাকার সাথে আমি তখন আস্তে আস্তে করে কাজ করতেছি। সবার কাছে কাকা মানে অনেক ফেমাস একজন মানুষ। ওরকম মহিলাদের বাচ্চা হয় না, ওগুলোরও বাচ্চা হয়। অনেক মায়েদের হচ্ছে কিডনিতে সমস্যা আছে, কিডনির সমস্যার সমাধান করে। কেউ খাবার খেতে পারে না, খাবারের সমস্যা হলে ওইটা সমাধান করে। মানে আপনার যত ধরনের রোগ আছে সমস্ত রোগের একটাই ওষুধ, সেটা হচ্ছে আমার কাকার ওই মাটি পড়া। মাটি পড়া খাইলে আপনি সব কিছুতে পরিচিত হয়ে যাবেন। এবং এক পর্যায়ে পুরো অত্র এলাকা জুড়ে আমার কাকা সবার কাছে মাটি বাবা নামে পরিচিত হয়ে যায়। মানে এরকম যে মাটি বাবা, আমার কাকাও সবসময় তার হাতে পায়ে সবসময় মাটি লাগিয়ে রাখে এবং মাটি বাবা বললে সবাই আমার কাকাকে চিনতে পারে। তো আমিও তখন মোটামুটি কাকার সাথে থেকে অনেক ভালো টাকা ইনকাম করতেছি। মানে মানুষের সিরিয়াল মেনটেন করাইতেছে, অনেকে ডিম নিয়ে আসে, মুরগি নিয়ে আসে, গরু নিয়ে আসে, অনেকে অনেক কিছু নিয়ে আসে, এগুলো আমার কাকাকে দেয় এবং কাকা তখন তার মাটি পরাইয়া দেয় এবং মাটি পরাতে নাকি উপকার হয়। এরকম করে প্রায় 4 বছর আমি কাকার সাথে থাকি। তো একদিন সন্ধ্যাবেলায় আমার কাকার আমি বৈঠকখানায় বসে আছি, মানে কাকার যেখানে মাটি বিক্রি যেখানে করে আর কি, যেখান থেকে মাটিতে, ওইটা আমি বৈঠকখানা বলি। বৈঠকখানার মধ্যে আমি আর কাকা বসে আছি। বসে থাকা অবস্থায় কাকা আমার একদিন জিজ্ঞেস করতেছে যে, শহীদ, তোর একটা কথা জিজ্ঞেস করে বাবা, তুই আমার এই সঠিক মতো উত্তর দিবি তো? ওরকম করে বলে। আমি বললাম, জি কাকা বলেন, কি এমন কথা? আমার কাকা তখন আমার বলে যে, তুই যে বিয়ে করলি স্বপ্ন নামের একটা মেয়ে রে, আজকে 4 বছর 4.5 বছর সংসার করতেছস, কিন্তু মেয়েটার কত কোনো সন্তান হয় না, এবং সন্তান না হওয়ার কারণটা কি? এবং সন্তান নিয়ে স্বপ্নের সাথে আমার খুব রাগারাগি, এবং স্বপ্ন আমার সংসার করবে না, আমার সংসার থেকে চলে যাবে, থাকবে না, কেন আমার বেবি হচ্ছে না, এটা ওইটা নিয়ে স্বপ্ন খুব রাগারাগি করতেছে, থাকবে না। তা আমি তখন বললাম যে, কাকা আসলে বেবি দেওয়া না দেওয়া এটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে, এবং আল্লাহ যদি বেবি না দেয় তাহলে আমি বেবি পাবো কই? সন্তান কোথায় পাবো? আল্লাহ তো দিতে হবে, এবং এটা তো আল্লাহরই একটা দান। তা আমার কাকা আমারে বলে, দূর দূরান্ত থেকে মানুষজন আসে, আইসা আমি তাদেরকে হচ্ছে সন্তানের ব্যবস্থা করে দিই আমার এই হচ্ছে মাটি পড়ার মাধ্যমে, কিন্তু তোর বউ আমার ঘরে থাকে, ঘরে থাকার পরেও কি আমি তাকে হচ্ছে মাটি পড়া দিয়ে কি তার পেটে সন্তান আনতে পারবো না? এটা তুই আমাকে কি বলিস? আমি তখন বললাম যে, কাকা আপনি কি বলতে চান? আপনি কি বলেন যে আপনি সবটাকে মাটি পড়া খাওয়াবেন, এটাকে আপনি বলেন? কাকা আমরা বলেন, না, এখন তোর ইচ্ছা, তুই কি বলিস, তুই যদি বলিস তাহলে আমি মাটি পড়া তারা খাওয়াইতে পারি, এবং খাওয়াই আমি তার পেটে সন্তান আনতে পারবো, এবং এটা যদি তুই করিস। আমি তখন বললাম, তাহলে কাকা ভালোই তো হয়।
তো এই দিন এই কথাটা কইলাম কাকার সাথে বিকালবেলা। দেন রাত্রে 11টার দিকে আমার কাকা তখন আমার ঘরের দরজা এসে ধাক্কাইতেছে। আমি তখন আমার বউ নিয়ে আলাদা একটা ঘরে থাকতাম। ওই সময় কিন্তু কাকি খুব অসুস্থ, মানে কাকি এতটাই অসুস্থ যে আমার কাকি বিছানা থেকে উঠতে পারে না, কারো কোনো কথাও শোনে না। কাকা তো ভাইয়েরা তাদের বউ নিয়ে ওরকম করে তারা তাদের মতো পাস করতেছে। আর চাচির যে মেয়েটা ছিল ওইটা তো আমরা বিয়ে দিয়ে দিচ্ছি, ওইটা বিয়ে সেটা বাপের বাড়িতে আছে। তো 11টার দিকে চাচা তখন এসে আমার দরজা নক করতেছে। আমি তখন দরজা খুলছি, খোলার পরে বলে তুই কী করিস রে শহীদ? আমি বললাম কাকা কিছু করি না, শুয়ে আছি। আমিও তখন তাকে বাবা বলে ডাকতাম, মানে যেহেতু সবাই মাটি বাবা বলে আমি বাবা শুয়ে আছি। পরে আমার বলে তোর বউরে বলতে একটা সাদা কাপড় পরে আমার ইয়েতে আসার জন্য, বৈঠকখানায় আসার জন্য। তাই আমি বললাম কেন? কাকা বলে আমি ঔষধ দিব বাচ্চা হওয়ার জন্য। তেন আমি তখন করলাম কি, ওরে বললাম যে স্বপ্না, কাকা এমনি এমনি বলছে। বলা মাত্রই স্বপ্না তখন লাভ দিয়ে উঠছে, ওইটা বাস খোলা কাপড় খুলছে, কাপড়ে বাস ভাঙা তখন ও একটা কী করলো, কালো কাপড় পরলো। একটা কালো কাপড় পরে দেন কাকার কাছে যাবে। আমাকে বলে আমি তোমার কাকার কাছে যাবো। অ্যান্ড তো আমার কাকার কাছে যায় রাত 11টার দিকে। তো গেলে পরে আমিও যাই, আমি পাশে বসে আমার কাকা আমারে বলতেছে যে শোন শহীদ, মেয়েদের এমন কিছু সমস্যা আছে যেগুলো স্বামীর সামনে পর্যন্ত বলা যায় না, মানে স্বামীর সামনেও পর্যন্ত বলতে পারবে না, স্বামীর সামনে বলতেও লজ্জা পাবে। তো একটা কাজ করতে তুই বাইরে যা, আমি একটু স্বপ্নের সাথে বসে একটু কথা বলি। এ কথা কাকা আমাকে বলে। তো কাকা যখন আমাকে এটা বলে আমি তখন বাইরে চলে যাই। আধা ঘন্টার মতো কাকা দরজা বন্ধ করে স্বপ্নের সাথে ঘরের ভিতরে কী কী জানি কথা বলে। তো অনেক রাত হয়ে যায়। ওই রাতে স্বপ্না তখন ওই কাকার ঘর থেকে বের হওয়ার পরে স্বপ্না কেমন মুচকে মুচকে হাসতেছে, মানে কি জানি হাসতেছে। তা আমি ওরে বললাম যে তুমি হাসতেছো কেন, কোনো সমস্যা? আমরা বলে না কোনো সমস্যা, আমরা এমনি হাসি পাচ্ছে, আমি হাসতেছি। তাই আমি বললাম আচ্ছা যাই হোক। পরে আমি কি করলাম, ওরে নিয়ে তখন ঘরে আসলাম। ঘরে আসার পরে এর পরের দিন বিকেলবেলা কাকা আমাকে বৈঠকখানায় আবারও ডাকছে, ডাকে বলতেছে আমি তো গতকালকে রাতে তোর বউর সাথে কথা বলছি এবং কথা বলে যেটা বুঝলাম যে তার সন্তান হবে, কিন্তু সে যে তারে আরও কিছু আমল করতে হবে। শুধুমাত্র মাটি পড়া খাইলে তার পেটে বাচ্চা আসবে না, এছাড়া আরও কিছু সমস্যা আছে, ওইগুলো সমাধান করতে হবে বা এগুলোও করতে হবে। আমি তখন বললাম যে আরও কি আছে? আমার কাকা বলে প্রতিদিন এক ধরনের একটা দোয়া আছে, এটা পরে তার ফোন দিতে হবে, তার হাত পায়ের মধ্যে তার নিজে নিজে মেসেজ করাই দিতে হবে। এই দোয়াটা যদি করি তাইলে সে বাচ্চা হবে তার পেটে। আমি তখন বললাম তাহলে কাকা এটাই করেন, বাবা এটাই করেন। তারপর কী করতো বলতো, প্রতি রাতে 11টা বাজে তুই আমার কাছে আইনে দিবি, অ্যান্ড তুই তখন ঘরের কাম করবি, আমি ওর দোয়া দুরুদ পড়াবো এবং আমি ওর হাত পা টিপে দিব যাতে সন্তান আসে, সমস্ত ব্যবস্থা আমি করে দিব, তুই এটা নিয়ে চিন্তা করিস না। কাকা আমাকে এটা বলে। তা আমি তখন কাকারে বললাম যে আচ্ছা কাকা ঠিক আছে। তো দেন এবার হলো কি যে প্রতিদিন রাত 11টার দিকে আমি তখন কাকার রুমে এসে স্বপ্নায় দিয়ে যেতাম এবং কোনোদিন কাকা পানি পড়া, তাবিজ পড়া, তারপরে নারিকেল, তারপর হচ্ছে এইটা ওইটা অনেক কিছু ওর কাছ থেকে নিয়ে যেত। আমাকে বলতো যে 2টা হাঁস নিয়ে আসবি, ডিম নিয়ে আসবি, ওইটা বলতে যা বলতো আমি তাতেই করতাম। ওইটা নিয়ে কাকার কাছে যাইতাম। কাকা তখন মন্ত্র পড়তো, ফু দিত। অনেকদিন আমিও থাকতাম, আবার অনেকদিন আমি থাকতাম না, কারণ আমার তো খুব বিরক্ত লাগতো কতক্ষণ বসে থাকবো। মাঝে মাঝে কাকার সাথে বসে থাকতাম, আবার মাঝে মাঝে আমি উঠে চলে আসতাম। তো আমার বউ কিন্তু স্বপ্না কিন্তু অলওয়েজ কাকার সাথে বসে থাকতো এবং কাকা পানি পড়া, তারপরে এই পড়া ওই পড়া, যা কাকার চিকিৎসার মধ্যে যা ছিল তা কাকা করতো এবং স্বপ্ন এগুলো মানতো। যাই হোক আলহামদুলিল্লাহ এরকম করে কাটতে একটা সময় আল্লাহর অশেষ মেহরবানিতে আমার বউ স্বপ্না বাচ্চা কনসেপ্ট করে, মানে বেবি কনসেপ্ট করে। এবং বেবি কনসেপ্ট করার পর আমি তো তখন অত্যন্ত খুশি হই, আলহামদুলিল্লাহ আমার একটা বেবি হবে, মহা খুশি। এই সময় আসলে এত খুশি যেটা অ্যাটলিস্ট বলে বোঝানো যাবে না, কারো কাছে বলেই অনুভূতি বোঝানো যাবে না। সন্তান হবে, সন্তান আমার বাবা হবে, আমি বাবা হব। একটা বাবা হওয়ার যে আসলে কতটা শান্তিটা শুধু একটা বাবাই বুঝবে, বাইরের কোনো মানুষ বুঝবে না। তা আমার এরকম করতেছে, পরে স্বপ্নার কাকার কাছে যাচ্ছে না, সন্তান হবে, মোটামুটি দোয়া শেষ এবং সবাইকে তখন বলা হয়েছে, সবাই তখন জিনিসটাতে খুব অবাক হয়ে গেল। এবং এটা যে শুধু আমার বউকে দিয়ে হয়েছে, স্বপ্নাকে দিয়ে হয়েছে তা কিন্তু না, এরকম অসংখ্য মহিলা, 1জন 2জন না, হাজার হাজার মহিলা আমার কাকার কাছে এসে ওই চিকিৎসা করে সমাধা পাইছে। যাই হোক এরকম করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে আমার বউয়ের ঘর থেকে, আমার বউয়ের পেট থেকে একটা ছেলে সন্তান আসে, যে সন্তানের নাম, আমার নাম শহীদ এবং আমার বউয়ের নাম স্বপ্না। এই 2টা নামের সাথে মিল রেখে আমি আমার সন্তানের নাম রাখি শামীম হচ্ছে আমার সন্তানের নাম রেখে। এবং আমার সন্তানটা দেখতে মোটামুটি অনেক সুন্দর হয়, আমার বউয়ের মতোই এবং আমার মতোই দেখতে, একদম লম্বা টম্বা, সর্বদিক থেকে খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ সন্তানটা আসার পরে কাকাও খুশি, আমিও খুশি। এইভাবে আস্তে আস্তে করে আমার সন্তানটা বড় হচ্ছে। তো আমি তখন হচ্ছে কাকার যে দোকান আছে, মানে কাকার যে বৈঠকখানা আছে, যে ব্যবসা আছে, মানে যে মানুষ সেবা করার যে ইয়েটা, ওইটাই আমি তখন কাকার সাথে করে যাচ্ছি। কাকাও আমাকে বুঝি, আমিও কাকাকে বুঝি, আমাদের মাঝে কোনো সমস্যা নাই, বাপ বেটা একরকম মিলেমিশেই তখন থাকতেছি। এরকম করে আমার ছেলেটা বড় হচ্ছে, আমি তখন ওর একটা স্কুলে ভর্তি করাই, আমাদের এখানে একটা স্কুলে।
আমার সন্তানের সবচেয়ে বড় সমস্যা মানে সবচেয়ে ভালো কথা হচ্ছে কি আমার সন্তান খুব মেধাবী ছিল, এত পরিমাণের মেধাবী ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না, খুবই মেধাবী ছিল। তো প্রচুর মেধাবী থাকতো, তো থাকার পরে এরকম করতে করতে একটা সময় দেখা গেল কি যে আমার আর কোনো ওই যে একটা সন্তান হয়েছে এরপরে প্রায় 3-4 বছর হয়ে গেছে আমার আর কোনো সন্তান হয় না। তো 4-5 বছর প্রায় 7 বছরের কাছাকাছি চলে গেছে আমার ঘরে আর কোনো সন্তান আসে না, মানে আর কোনো সন্তান আমার বউর পেটে হয় না। 7 বছর হয়, আমার সন্তানরা তখন খুব বড় হয়ে যায়, তখন স্কুলে যায়, স্কুল থেকে আসে। ওই মুহূর্ত পর্যন্ত আমি কিন্তু আমার কাকা কিন্তু তখন মাটি বাবা নামে দুনিয়ার মানুষের কাছে পরিচিত। দুনিয়ার যত মানুষ আছে সবার কাছে আমার কাকা পরিচিত যে তিনি মাটি বাবা। তো এমন করতে করতে এরকম করে চলতেছে। আমার সন্তানের বয়স কিন্তু তখন 7 বছর, 7 থেকে 7.5 বছর। একদিন সন্ধ্যার সময় মানে মাগরিবের পরে এই কিছু ছেলে পেলে চট্টগ্রাম থেকে আসছে, যাদেরকে আমরা চিনি না, মানে লোকাল ছেলে আর কি চট্টগ্রামের। আইসা আমার কাকাকে ডাকতেছে উঠানের মধ্যে, আইসা বলতেছে যে আমার কাকার নাম ধরেছে যে মাটি বাবা আছে, মাটি বাবার একটু ডাইকা দেন, এটা বলে। তো বললে পরে আমি তখন কাকারে বললাম যে কাকা এরকম কিছু পোলাপাইন আসছে, আপনি সাথে একটু কথা বলতে চাই। কাকা বলে ঠিক আছে, তাহলে আমি আর ভিতরে নিয়ে যাই এবং ভিতরে যাওয়ার পর পোলাপাইনগুলো বলে কাকার সাথে বাইরে কথা বলবে। তো কাকারা বাইরে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা যে কী করে জানি না, কাকা ঘরে এসে খুবই বিব্রত হয়ে যায়। মানে কেমন জানি কাকার খুব টেনশন তো মনে হচ্ছে, কথা বলে না খুব একটা, একদম ঘামাইয়ে গেছে, কেমন জানি একটু অন্যরকম অবস্থা। আমি জিজ্ঞেস করলাম যে কাকা তোমার কি কিছু হয়েছে, তুমি এরকম একবার বাইরে যাইতেছো আবার ঘরে আসতেছো, খুবই টেনশন মনে হচ্ছে, মানে কি কারণটা কি আমার কাছে বলো। পরে আমার বলে না বাবা কিছু না, আমার ভালো লাগতেছে, আমার শরীরটা খারাপ লাগতেছে। আমি বললাম না তোমার শরীর খারাপ লাগলে তুমি এরকম করো না, অবশ্যই কিছু একটা হয়েছে যার জন্য তুমি এরকমটা করতেছো, এখন কী হয়েছে তুমি আমাকে বলো। তো ওই সময় দেখলাম যে একটা মহিলা ওই ছেলেগুলোর সাথে আছে, একটা মধ্যবয়স্ক একটা মহিলা ওইটা আছে, এবং কাকা বাইরে যাওয়ার সাথে সাথে ওই মহিলা তখন আমার কাকারে ধরে মারা শুরু করে। আমি সহ আমাদের যারা কাকাকে রক্ষা করতাম তারা 8-10 জন যায়, আমাদেরকেও তখন মারে, ছেলেদের হাতে অস্ত্র থাকে ওইটা দিয়ে মারে। তো এরকম মারামারি আমরাও করি তারাও করে, মোটামুটি এক ধরনের একটা মারামারি হয় এখানে খারাপভাবে। হইলে পরে তখন এই বিষয়টা নিয়ে চেয়ারম্যান চলে আসে, মানে চেয়ারম্যানকে ফোন করা হয় মনে হয়, না খবর দেওয়া হয় কী আমি জানি না, চেয়ারম্যান তখন আসে। এই মারামারির মধ্যে অনেকের মাথা ফেটে যায়, অনেকের শরীর পেটে যায়, এবং মানে প্রচুরভাবে ইনজুরি হয় অনেকেই। তো চেয়ারম্যান আসে আইসা বলতেছে আগামী দিন সকালবেলা দরবার, দিনে 10টা বাজে স্কুলের মাঠে, আপনি স্কুলের মাঠে চলে আসেন, এখন চলে যান। তো ওই মহিলাকে নিয়ে তারা তখন চলে যায়। আমি কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা সমস্যা কি, আপনি আমার কাছে বলেন, এই যে ছেলেপিলেগুলো দৌড়ে আসছে এবং আপনার গায়ে হাত তুললো, একটা মহিলা নিয়ে একটা কেলেঙ্কারি, কী হয়েছে আমার কাছে বলেন। কাকা বলে কিছুই না, কিছুই হবে না, তুই চিন্তা করিস না। তো যাই হোক ভাই, পরের দিন সকালবেলা আমি কিন্তু চিন্তা করলাম না, কাকা যেতে বলে চিন্তা করিস না, আমিও চিন্তা করি নাই। কিন্তু পরের দিন সকালবেলা যখন দরবার বসলো, দরবার বসার পরে জানতে পারি চট্টগ্রামের ওই মহিলা, ওই চট্টগ্রামেরই ওই মহিলাকে নাকি সন্তান দিবে বলে আমার কাকা ওই মহিলার সাথে অবৈধ সম্পর্ক করছে। কিন্তু অবৈধ সম্পর্ক করার পরে মহিলার পেটে সন্তান আসে নাই, এবং সন্তান না আসার কারণে তখন ওই মহিলা দলবল নিয়ে আমার কাকাকে এসে অ্যাটাক করছে, এটা তখন দরবারে বলা হয়েছে। এবং মহিলা প্রমাণও দিয়েছে আমার কাকার সাথে যে তার অবৈধ সম্পর্ক হয়েছে, মহিলার কাছে প্রমাণও আছে। এইসব যখন দরবারে উত্থাপন করা হলো, দরবার থেকে বলা হলো যে আমার কাকাকে মানে জুতার মালা গলায় দিয়ে পুরো গ্রামে ঘুরতে হবে, এবং আমার কাকা আর কখনোই কবিরে যে পেশা করতে পারবে না, এটা কাকার বন্ডামি, এটা সবাই বলে দিছে। তো এরকম করে তখন কি করতো কাকা, তখন কি করলে এই জুতার মালা গলায় দিয়ে পুরো গ্রামটাতে ঘুরলো, পুরো গ্রামে ঘুরলো, এবং সবার কাছে বললো যে কাকা আর কোনোদিন এই কবিরাজের ব্যবসা আর করবে না, উনি ব্যবসা ছেড়ে দেবে, প্রয়োজনে মাঠে ঘাটে কাজ করবে, ফসল ফলাবে, এই ধরনের কাজ করবে, তারপর আমার কাকা আর কখনো এই ধরনের কবিরাজি পেশার সাথে জড়িত থাকবে না, এটা কাকা ছেড়ে দেবে। তো যেমন কথা গ্রামের 10 জনে মিলে সিদ্ধান্ত নিল, আমার কাকা তখন এই পেশাটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে কাকা তখন কাকার মতো করে কাজ কাম করতেছে, এবং এগুলোর মধ্যে কাকা আর নাই, কোনো কিছুতে কাকা আর নাই, নিজের মতোই কাকা তখন কাজ করতেছে, খুব ভালো করেই চলতেছে। এরকম করতে করতে আমাদের ওই বাড়িটা ছিল, মানে আমাদের গ্রামের পাশে একটা আমেরিকান বাড়ি আছে, মানে ওইটাকে আমেরিকান বাড়ি বলে। তো সেখানে একজন বয়স্ক লোক আছে, মানে ওনার ছেলে মেয়ে সবাই হচ্ছে আমেরিকা থাকে, মানে তার 2টা ছেলে একটা মেয়ে, তারা আমেরিকা থাকে, এবং তিনিও আমেরিকাতেই থাকে, তিনি এখানে আসে না। তো ওই সময় তিনি হঠাৎ করে কী করে, নভেম্বর মাস ছিল, নভেম্বর ডিসেম্বর তো একটু ঠান্ডা পড়ে, ওই সময়টাতে তিনি তখন মানে আমার এখানে আসে, মানে ইয়েতে আসে আপনার এই চট্টগ্রামে, ওই গ্রামে আসে, ওনার ওই জন্মস্থানে। সে বয়স্ক লোকটা, খুবই বয়স্ক, মানে বৃদ্ধ। তিনি আসার পর আমাদের এই জায়গাগুলো তিনি দেখাশোনা করতেছে, বা তিনি বাড়িঘর, তার অনেক জায়গা আছে, এগুলো সব কিছু দেখে। তো আমার সন্তানটাকে দেখে, মানে শামীমকে দেখে। তো শামীমরা আমি কিন্তু মাদ্রাসা লাইনে পড়াইতাম আর কি, মাদ্রাসা লাইনে পড়াইতাম। তো মাদ্রাসা লাইনে পড়ানোর পরে শামীম কিন্তু খুব মেধাবী হয়।
তো উনি যখন আসার পরে শামীমে কী করে ওনারা কোরআন তালাওয়াত করে শোনায়, তারপরে বিভিন্ন দোয়া পড়ায়, সূরাত পড়ায়, ওনারা মসজিদে নিয়ে যায়, নামাজ পড়ায়, ওনার সেবা যত্ন করে আমার ছেলে। তো আমরা তো আর কিছু বলি না, তো ছোটো মানুষ যেমনি পারতেছে তেমনি করতেছে। ওই বুইরা লোকটার, আমেরিকান লোকটার খুব সেবা করতেছে। তো এমন করতে করতে এবার কী করে তার ছেলে মেয়েরাও মানে 31st নাইট যেটাকে বলে আর কি, এই আপনার ফেব্রুয়ারি 31 তারিখে ডিসেম্বরের, তারাও তখন বাংলাদেশে আসে সবাই মিলে অনুষ্ঠান করে তারা এই ফেব্রুয়ারি 5 তারিখে তারা তখন চলে যায় আমেরিকাতে। কিন্তু এই বয়স্ক লোকটা যায় না। তো তার অবস্থা খুব খারাপ, তার বয়স অনেক বেড়ে গেছে আর কি। আমাদের এলাকায় তিনি খুবই মানে শিক্ষিত একটা মানুষ, খুবই শিক্ষিত। একদিন সকালবেলা হলো কি, আমাকে এই লোকটা, আমাকে আর আমার বউকে ওই আমেরিকান লোকটা মানে বৃদ্ধ লোকটা ডাকছে। ডাইকে আমারে বলে, তোর ছেলে শামীম আমার খুব ভালো লাগছে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, দিনের পথে চলে, ইসলামের পথে চলে, ছেলেটার আমার খুব ভালো লাগছে, তুই আমার ছেলেটাকে দিয়ে দে, আমি তাকে আমেরিকাতে নিয়ে যাব। এই কথাই আমেরিকান লোকটা বলতেছে। আমি তখন বললাম যে না, এটা কিভাবে হয় যেটা, আমার তো একটাই সন্তান, আমার তো আর কোনো সন্তানাদি হলো না, এবং একটা সন্তান অনেক বছর পরে হয়েছে, আমি তো ভাবিনি যে আমার সন্তান হবে। তা আল্লাহ যেহেতু আমার দিকে মুখ তুলে তাকাইছে, আমার একটা সন্তান দিছে, আমার সন্তানটার আমি আমেরিকা পাঠাবো না, আমার সন্তান আমার সাথেই থাকবে এবং আমার কাছে বড় হবে। এই যখন আমাকে বলে আর আমেরিকাতে গেলে সে ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে, এবং সে যখন আমেরিকার কাগজপত্র হবে তখন তোদেরকেও নিয়ে যেতে পারবে। আমি বললাম যে না কাকা, আমি এটা করবো না, আমি ওই ওনারা মানা করে দিলাম। উনি তখন একটু রাগ করে উনি তখন কিছু বললো না। এরপরে উনি আরও পুরো 1 সপ্তাহ ছিল। তো 1 সপ্তাহ স্বামী ওনার সাথেই থাকতো, ওনার সাথে ঘুমাইতো, ওনার হাত পা টিপে দিত, ওনাকে নিয়ে মাঠে হাঁটতে যেত, ঘুরতে যেত, এই মোটামুটি সব কিছু করে। তো এই লোকের যেদিন ফ্লাইট হয়ে যাবে আমেরিকান ওই লোকটা, তার 3 দিন আগে তিনি আমাকে একদিন গোপনে ডাইকা নিছে, ডাইকে নিয়ে আমাকে বলে যে শোন রে শহীদ, আমি তো চলে যাব, এবং এবার গেলে মনে হয় আমি আর জিন্দা আসতে পারবো না, কারণ আমার মন বলতেছে বাংলাদেশ থেকে এটা আমার শেষ যাওয়া, আমার শরীর আর কুলাইতেছে না। আর আমার যে সন্তানগুলো আছে তারা আমেরিকাতে সবাই সেটেল, প্রত্যেকে 2-3টা করে বাড়ি আছে, এবং তারাও মনে হয় শেষবার মতো এবার বাংলাদেশে আসছে, তারাও আর কখনো বাংলাদেশে আসবে না। তাহলে যেটা আমার পৈতৃক সম্পত্তি, এবং আমি যেখানে আমার বাপ দাদার মাটি, আমার দাদার কবর, আমার বাপের কবর, আমার এইগুলো কি তুই দেখাশোনা করতে পারবি? আমি তোরে কি করতে পারি তুই আমারে বল। আমি বললাম কাকা কোনো সমস্যা নেই, আমি এগুলো দেখাশোনা করব, আমি প্রয়োজন এখানে ঘুমাবো, থাকবো, আপনাদের বাড়িঘর সব আমি পাহারা দিব, আপনি কোনো চিন্তা করেন না। উনি আমারে বলে তোর কোনো কিছু চাহিদা আছে? আমি বললাম না, আমার কোনো কিছু চাহিদা নাই, উনি আমাকে বলে দেখ, তুই যতই এগুলো নিয়ে দেখাশোনা করস বা যতই কিছু করস, গ্রামের মানুষ কিন্তু ওভাবে তোকে দেখবে না, কারণ এই সম্পত্তির মালিক আমি, আমার মানে পরে এই সম্পত্তির মালিক আমার সন্তানেরা। তো আমি তোর কাছে একটা ওসিয়ত করে যাই, এটা আমার বাবার কবর, এটা আমার দাদার কবর, এই 2টা কবর তুই দেখাশোনা করবি। আমার অনেক বয়স হয়ে গেছে এবং কবরগুলো আমি এখনও থিপ দিয়ে রেখেছি। আমি যদি মারা যাই, যদি আমার সন্তানরা আমাকে আমেরিকা থেকে বাংলাদেশে আনে, তাহলে এই কবরের পাশে আমার কবর দিবি। আর যদি আমেরিকা থেকে আমাকে না আনে, তাহলে এখানে তুই প্রতি সপ্তাহে এসে আমার জন্য একটু দোয়া করবি, মিলাদ পড়বি, হুজুর ডাকবি, আমার জন্য একটু দোয়া দরুদ করবি। আর এই সম্পদটা আমি তোর ছেলের নামে লিখে দিব, মানে আমার শামীমের নামে। আমি তখন বললাম না কাকা, এটা দরকার নাই, আমার ছেলের নামে আপনি সম্পদ লিখে দিতে হবে না, আপনি আমার ছেলের জন্য দোয়া করেন। আপনি যদি আমার সন্তানের জন্য দোয়া করেন, তাহলে এটার আমার জন্য অনেক পাওয়া, আমার সন্তানের জায়গা লাগবে না। উনি বলে না, এই জায়গাটা আমি তো সন্তানের নামে লিখে দিব, এবং সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সে জায়গার মালিক হবে, আর সে ছাড়াই জায়গা কেউ বিক্রি করতে পারবে না। এই কথা বলে একরকম তিনি আমাদেরকে জোরাজোরি করে আমাকে আর আমার বউকে সাথে করে নিয়ে তিনি তখন কী করলো, আমার সন্তান শামীমের নামে তিনি স্থাবর বাংলাদেশের যত সম্পত্তি আছে সব লিখে দিয়ে গেছে, যে শামীম যখন প্রাপ্তবয়স্ক হবে সেই সম্পত্তির মালিক হবে। এই কথা বলে তিনি তখন সমস্ত কিছু শামীমের নামে লিখেছে। শামীমের বয়স কিন্তু তখন প্রায় 8 থেকে 9 বছরের কাছাকাছি, ও বড় আছে। তো সম্পদ দেখে দিল এবং আমার ছেলের বুকে জড়ায় ধরে আদর টাদর করে উনি তখন আবার আমেরিকাতে চলে গেল। এখন কিন্তু এই বাড়িটা আমাদের হয়ে গেছে, বাড়ি আমি দেখাশোনা করি, বাড়ির খোঁজখবর আমি নেই, আমি, আমার সন্তান, আমার বউ। লাস্ট পর্যন্ত করলাম কি, আমার ওই কাকার বাড়ি মানে আমরা তখন ছেড়ে দিয়ে আমেরিকান ওই তাদের যে বাড়িটা আছে ওইখানে আমরা তখন বাড়ি বানাইছি। কারণ এটা বাড়িটা অনেক বড় ছিল, পুকুর ছিল, খাল ছিল, বিল ছিল, তারপর অনেক বড় একটা বাড়ি ছিল। তো এই বাড়িটায় তখন আমি আর আমার সন্তান, আমার বউ মিলে খুব ভালো করে ওখানে থাকতেছি, নিজেদের মতো করে বাড়িঘর বানাইছি, থাকতেছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে তো আমার কাকা তখন ঘন ঘন আমাদের বাড়িতে আসতো, মানে আমেরিকানদের বাড়িতে আসতো। আমার কাকা আর কি ওই যে মাটি বাবা যাকে বলতাম, তাই কাকা আসতো, এখানে থাকতো, আমাদের ঘরে থাকতো, খাওয়া দাওয়া করতো। আমিও কাকার কখনো অসম্মান করি নাই। কাকা মানুষের কাছে দুর্চরিত্র হতে পারে, খারাপ চরিত্র হতে পারে, কিন্তু আমার কাছে আমার কাকা ফেরেশতা। কারণ কাকা আমাকে অনেক ভালোবাসছে, ছোটোবেলা থেকে কাকার ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। তো
তো কাকা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কাকা আমার কাছে আমার জান্নাত। তো যার জন্য আমি আমার কাকাকে অনেক ভালোবাসি। এরকম করে কাকা অলওয়েজ আসতেছে যাইতেছে। তারই মাঝে কিন্তু আমার কাকি মারা গেছে, আমার যে কাকি আছে তিনি কিন্তু মারা গেছে। তো কাকা তো ভাইরা বিয়ে করছে, তাদের ঘরে সন্তানাদি আছে, এরকম করে চলতেছে। এইভাবে চলতে চলতে কিছুদিন কেটে গেল, মানে কাকা আমাদের ঘরে একটু ঘন ঘন আসতেছে। এইভাবে মাসখানেক কাটার পরে আমি একটা ব্যাপারে খেয়াল করে দেখি আমার স্বপ্ন জানি কেমন খুব টেনশনে পড়ে গেছে। সে খুবই চিন্তা করতেছে, মানে কেমন জানি তার একটা অবস্থা আমি বলে বোঝাতে পারবো না, মানে সেই জানি একটু কেমন হয়ে গেছে। তো কেমন হয়ে যাওয়ার পরে তার সাথে আমার খুব রাগারাগি, খুবই ঝগড়া, মানে অকারণে, মানে কোনো কারণ নাই। ধরেন আমি বসে আছি, ও আমার গালাগালি করতেছে। বাজার আমাকে একটা জিনিসের জন্য পাঠাইছে, আমি জিনিসটা নিয়ে আসছি, বল আমি তো এটা বলি না, আমি আরেকটার কথা বলছিলাম। মানে একটা জিনিস বলে না যে গ্রামের মহিলারা বলে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া, তো ও ওরকম আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে যে আমি তো তোমাকে এটা আনতে বলি না, তুমি এটা আনছো কেন, আমি তোমাকে এটা করতে বলি না, তুমি ওইটা করলা কেন। মানে প্রতিটা কথাই সে আমার দোষ ধরতেছে, আমাকে মারার জন্য তেড়ে আসতেছে। মানে কেমন যে একটা অবস্থাও করতেছে, শুধু ও জানে আর ওর আল্লাহ জানে। এরকম করে করে একদিন সে আমাকে কোনো কিছু না বলে রাগারাগি করে আমার সন্তানটারে নিয়ে, মানে আমার এই শামীমরে নিয়ে বাড়ি থেকে চলেই গেছে। কেন এরকমটাও করতেছে আমি কিন্তু বুঝি না। শামীমকে নিয়ে চলে গেছে এবং যাওয়ার কয়েকদিন পরে, প্রায় 8-10 দিন পরে, ও তখন করছে কি আমাকে ওইখান থেকেও ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে। কোনো কারণ নাই, কোনো ঝগড়া নাই, কোনো ফেসাদ নাই, কোনো রকমের ঝামেলা নাই। ও ওর বাপের বাড়িতে গিয়ে আমার জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। তো কিরে বাবা, আমার অপরাধটা কিন্তু আমার জন্য কেন ডিভোর্স লেটার পাঠিয়ে দিলে, আমি তো কোনো অন্যায় করি নাই। তো ডিভোর্স লেটার আমার জন্য পাঠিয়ে দিল, অ্যান্ড ডিভোর্স লেটার আমি তখন হাতে পাইছি। পাওয়ার পরে আমি তখন পড়ে আসি যে যা, তুই আমাকে ডিভোর্স করে দিয়েছিস, সমস্যা কি। আমি গ্রামের 10 জনকে বলতেছি, কাকারে বললাম, কাকা আমার বলে তুই চিন্তা করিস না, আমি সে গিয়ে সন্তানটা নিয়ে আসবো, শামীমরে নিয়ে আসবো, শামীমকে ওইখানে রাখবো না, তুই শামীমের বাবা না, তুই শামীমকে নিয়ে আসবি। এই কথা কাকা আমারে বলে, সবসময় আমারে বলে। কিন্তু রে ভাই, তখন আমি আমার বড় কাকা তো ভাইয়ের মুখে শুনতে পাই, যে শুনতে পাই বলতে তারা তো আমাকে ডিরেক্টলি বলে না, লোক মারফত আলোচনা করে, এইজন ওইজন জানে, তাদের মাধ্যমে আমি জানতে পারি আমার ওই কাকা, বাপের সমতুল্য কাকা, মতিন কাকা, যে আমি সম্পূর্ণ বাবাই ডাকতাম, আমরা বাবাই তিনি, আমার ওই বাবা নাকি আমার বউকে বিয়ে করতেছে, মানে স্বপ্নাকে বিয়ে করতেছে। এটা শোনার পর তো আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে, আর এটা কোন ধরনের কথা, স্বপ্নাকে কেন আমার কাকা বিয়ে করবে। তো এগুলো আমি আমার কাকার সাথে আলোচনা করলে কাকা আমাকে বলে, দূর, এগুলো তোরে কে বলছে, এগুলো মিথ্যা কথা, এসব কথা সত্য না, এগুলো অসত্য, মিথ্যা, এটা ওইটা বলে। ওইটা বলে ঠিকই একটা সময় করলো কি, আমার কাকা কাউরে কোনো কিছু না বলে স্বপ্নাকে বিয়ে করে ফেললো, এবং স্বপ্নাকে বিয়ে করে উনি চট্টগ্রামের শহরে ওনার এক বন্ধুর বাড়িতে উনি চলে গেছে, বিয়ে করে নিয়ে চলে গেছে। এবং এই ব্যাপারটা স্বপ্নার বাবা মাও জানতো, তাদের মাঝে উনি বিয়েটা করছে। আমি তো তখন এলাকাতে মুখ দেখাইতে পারি না, আর আমার কাকা তো বাইরে যে কেমনে মুখ দেখায় তারাই জানে, মানে তাদের কোনো লজ্জাও নাই, শরমও নাই। যখন যার সামনে পারতেছে তার সামনেই যাইতেছে, তাদের সামনে এসে কথা বলতেছে, এইরকম একটা অবস্থা। মানে তাদের কোনো লজ্জা শরমের কোনো বালাই নেই, তারা যেমনি পারতেছে এমনি চলতেছে। দেন কাকা তো এরকম করে চলে গেল, ওইখানে চলে গেছে, মানে চট্টগ্রাম শহরে চলে গেছে। চট্টগ্রাম শহর থেকে করলো কি, কাকা ওইখানে 2-2.5 মাসের মতো থাইকা আমার সন্তান ওই শামীমরে নিয়া কাকা পুনরায় আবারও আমাদের গ্রামেই চলে আসে, মানে আমাদের গ্রামে, যে গ্রামে আগে থাকতো ওই বাড়িতে। তো আমি তো তখন এই আমেরিকান নাগরিকদের বাড়িতে থাকতেছি, কাকা তখন ওই বাড়িতে থাকতেছে আমার বউরে নিয়ে। তো গ্রামের মানুষও কেউ কিছু বলে না আমার কাকারে, যে কাকা এত বড় একটা কাজ করলো, ভাতিজার বউরে বিয়ে করে ফেললো বাচ্চা সহ। এই বিষয়টা নিয়ে তো কাকারে কেউ কোনো কিছু বলে না। আমার কথা হচ্ছে, আমার কাকা না হয় একটা অপরাধ করছে, বা কাকা না হয় একটা জালিয়াতি কাজ করছে, কিন্তু আমার বউ কীভাবে এই কাজটা করতে পারলো। আমি আমার যে বউরে এত ভালোবাসছি, আদর ভালোবাসলাম, এত সোহাগ করলাম, যত্ন করলাম, কইরা আমি আমার বউটারে ভালোবাসলাম, তারা নিয়ে সংসার করলাম, তাহলে সে কেমনে পারলাম আমার কাকারে বিয়ে করে ফেলতে। ওর মতো জালিম তো দুনিয়াতে হতে পারে না। তার উপর আমার একটা রাগ কাজ করতেছে যে আমি তার একটা মারাত্মক ধরনের ক্ষতি করব। আমার সন্তানকে আমি নিয়ে আসবো, এনে আমি তার একটা ক্ষতি করব, তারা সারা জীবনের জন্য আমি পঙ্গু বানাই দেবো, এরকম করে। তো যেহেতু আমি এলাকাতে চলাফেরা করি, অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে, এলাকার কিছু পোলাপাইন, আমি ঠিক করলাম যে আমি ওরা কিডন্যাপ করব। কাকা তো বয়স্ক মানুষ, আর কাকা তো ভাইরাও তো অত একটা কাকার দিকে খেয়াল করে না, মানে ওদের কিছু নেই। তো আমার টার্গেট হচ্ছে যে আমি ওরা কিডন্যাপ করে নিয়ে যাব। আমার ওই কাকা তো আমার ওই বউরে, আমার বউ সপ্তাহে আমি তখন কিডন্যাপ করে নিয়ে গিয়ে মেরে ফেলবো, ওরকম একটা চিন্তাভাবনা, যেন মাইরিয়ে ফেলাবো, এরকম একটা প্ল্যানিং। তো যেমন কথা তেমন কাজ। একদিন মাগরিবের সময় আমি আমার পোলাপাইন ঠিক করে রাখি, এলাকার পোলাপাইন, তারা তখন কী করে, হুট করে এই স্বপ্নারে তখন উঠাই নিয়ে যায় পুকুর পাড় থেকে স্বপ্নাকে উঠাই নিয়ে যায়। উঠাই নিয়ে আমি তখন চট্টগ্রামে একটা বাসা আগেই ঠিক করে রাখি, ওইখানে আমি তখন স্বপ্নারে উঠাই।
স্বপ্নারে ওইখানে উঠাই। আমার সন্তানটা কিন্তু নাই, শামীম কিন্তু ওর বাবার কাছে, মানে ওর বাবার কাছে বলতে আমার কাছেও আসে, আমার সাথেও থাকে, আবার ওর ওই যে আমার এই যে যারা বিয়ে করছে আমার মতিন কাকা ওইখানেও চলে যায়। মানে সমস্যাটা এরকম হয়েছে যে গ্রামে মুখ দেখানোর মতো কোনো উপায় নেই, এই একটা অবস্থা। তো এই সবের জন্য তো স্বপ্না দেয়, তাই না? স্বপ্না কেন আমার কাকারে বিয়ে করলো? তো স্বপ্নার আমি ওইখানে গিয়ে আটকাইলাম, ওই জায়গায় আটকাইলাম। আটকানোর পর আমি বললাম যে তোরা আমি মেরে ফেলবো, ইতিরে আমি তোরা মেরে ফেলবো, কারণ তোর মতো খারাপ মহিলা বেঁচে থাকার কোনো দরকার নেই, যে কিনা বাতিজার কাছ থেকে চলে গিয়ে তার কাকারে বিয়ে করে। ও খুব কান্না করো, আমার বলে তুমি আমার মেরে ফেলো, আমিও বাঁচতে চাই না, আমিও এই মুখ কাউকে দেখাইতে পারতেছি না, কারো সামনে দাঁড়াইয়া মুখ খুলে কথা বলতে পারতেছি না, আমার নিজেরও বাঁচতে ইচ্ছা করতেছে না। আমি তখন বললাম কে তুই এত বড় একটা অঘটন ঘটাইলি, এত বড় একটা কাজ করলি, তোর মতো জালিম আর জানোয়ার কি এই দুনিয়াতে আছে, তুই এটা কেন করলি? পরে আমার বলে যে না আমিও বাঁচতে চাই না, তুমি আমার মাইরে ফেলো। তাই বললাম তুই এটা কেন করলো? বলে আমি এটা করার জন্য বাধ্য হয়েছি। আমি তখন বললাম কেন? ও আমাকে বলে আমি বাধ্য হয়েছি এই কারণে, তুমি আমার যত সব ক্ষতি করছো, আমেরিকান ওই নাগরিক তোমার সন্তান শামীমের নামে জায়গা লিখে দিছে, তখনই তোমার কাকার লোভ ঢুকে গেছে। আমি তখন বললাম যেমন? ও আমাকে বলে আসলে মূলত তোমার কাকা যে আমাকে মন্ত্র দিত, ঘরে নিয়ে যাইত, আসলে মূলত সে আমার সাথে অবৈধ সম্পর্ক করতো। অবৈধ সম্পর্ক করে সে আমার পেটে বাচ্চা দেয়। মানে আমার যে সন্তানটা হয়েছে শামীম, শামীম মূলত তোমার সন্তান না, শামীম মূলত হচ্ছে তোমার কাকা মতিন মিয়া, মানে মতিনের সন্তান, ওই মাটি বাবা যে তার সন্তান। তাই আমি বললাম যে কাকা যে তোমার ঘরে নিত, ঘরে নেওয়ার পর তোমার সাথে অবৈধ সম্পর্ক করতো, করে তোমার পেটে বাচ্চা দিত, এটা তুমি আমার কাছে বললে না কেন? তখন সে আমাকে বলে তোমার কাকা শুধু আমাকে না, যতগুলো মহিলার পেটে বাচ্চা আছে সমস্ত বাচ্চা তোমার কাকাই দিছে, এবং তিনি হচ্ছে আমাকে ওইভাবে বুঝাইছে, মানে ব্রেন ওয়াশ করা যেটাকে বলে আর কি। আমাকে যে কীভাবে বুঝাইছে, উনি যেটা আমাকে বুঝাইছে আমি সেটাই বুঝছি, আমি বাকি সব ভুল ওনার কাছে গিয়েই আমি এই সম্পর্কটা করে ফেলতাম। তো উনি আমাকে বলছে এটা সন্তানের জন্য করতে হয়, এবং অনেকগুলো মহিলাই করছে, উনি অনেকগুলো মহিলার সাথে আমাকে কথা বলাই দিছে এবং তাদের প্রমাণ আমাকে দিছে। আমি তখন বললাম তো তুমি এত বড় একটা নোংরা কাজ করে ফেললো? বলে হ্যাঁ। তাই আমি বললাম তারপর? ও আমাকে বলে তারপর যে সন্তানটা দুনিয়াতে আসছে ওইটাকে নিয়ে তো আমরা ভালোই ছিলাম, কিন্তু যখন ওই সন্তানের নামে আমেরিকার ওই নাগরিক জায়গা লিখে দিল, ঠিক তখনই তোমার কাকার ভিতরে লোভ ঢুকে গেল। তোমার কাকা আমাকে বলতে শুরু করলো যে সন্তান আমাকে দিয়ে দাও, সন্তান তো আমার, আর কেউ না জানো, তুমি তো জানো সন্তান আমার, সন্তান আমাকে দিয়ে দাও। আমি ওনারে বলছি যে না আমি সন্তান দেবো না, সন্তান দেবো না। উনি আমার বলে সন্তান যদি না দেস তাহলে তুই আমার বিয়ে কর, আর যদি আমার বিয়ে না করস তাহলে আমি ডিএনএ টেস্ট করাবো, গ্রামের 10 জনকে জানাবো, মামলা করবো, হামলা করবো, আমার সন্তান আমি নিয়ে যাব। তা আমি চিন্তা করছি এত তো মান সম্মান আরও নষ্ট হবে, উনি 10 জনকে জানাবে, তখন আমি ওনার যেহেতু সন্তান ওনার উনি নিয়ে যাবে, তো সন্তান যদি উনি নিয়ে যায় আমি কী করবো? বা আমার নিজের একটা মান সম্মান আছে, ওই চিন্তা করে যেটা উনি আমাকে শিখিয়ে দিল, একইভাবে আমি তোমার সাথে ঝগড়াঝাটি করে আমার বাপের বাড়িতে চলে গেলাম। কিন্তু আমার বাপের বাড়িতে যাওয়ার পরে আমি তখন আরেকটা প্রতারণার ফাঁদে পড়লাম। আমার বাবা মা পুরোই তোমার কাকার পক্ষে। আমার বাবা মা তখন এক কথাই বলতেছে যে মতিন রে তুমি বিয়ে করো, মতিনে ভালো, যারে বিয়ে করছে সে ভালো না, ওই পোলাপাইন মানুষ। এই কথা বলে আমার বাপ মাই ধরে একরকম জোর করে আমাকে তোমার ওই কাকার কাছে বিয়ে দেয়। এই বিয়ে করার জন্য আমি রাজি ছিলাম না, আমি তোমার কাকার সাথে সংসার করতে চাই না, কিন্তু বাধ্য হয়ে আমার সংসার করা লাগতেছে। আমার সন্তানটাও চায় না, আমিও চাই না। আমি তখন বললাম তাহলে এখন কী করবো? ও আমাকে বলে তুমি আমার সন্তান এনে দাও, আমার সন্তান লাগবে। আমি বললাম আরে বাবা আমি তোমার সন্তান কীভাবে আনবো? সন্তান তো কাকার কাছে, আমি কি আনতে পারবো? এইভাবে আমি ওরে নিয়ে গেলাম, কিন্তু আমার কাকা একটাবারের জন্য, এই যে আমি ওরে নিয়ে গেলাম, লুকাইলাম, মানে সবটারে নিয়ে গেলাম, কাকার মনে কোনো পরিমাণে টেনশন নাই কোথায় চলে গেছে। কাকা শুধু শামীমরে বুকে জড়াই ধরে বাইসে আছে, শামীম থাকলে কাকা সব থাকবো। তো এরকম করে আমি তখন যাইতেছি, দেখলাম যে কাকার কোনো মাত বল নাই, কিছুই নেই। আমি তখন আমার বউ স্বপ্নার কাছে যাই, ওইখানে এইভাবে প্রায় 15 দিনের মতো আমি চট্টগ্রামে স্বপ্নার সাথে সংসার করি। না গ্রামের মানুষ না আমার কাকা কেউ কোনো কথা বলে না। 15 দিন পরে একদিন আমার এই সন্তানের জন্মদিন আসে আর কি, আমার স্বামীর জন্মদিনের সকালবেলা সে গ্রামে যাবে। আমারে বলে স্বপ্ন, আমার বলে আমি গ্রামে যাব। আমি বললাম তুমি কি পাগল হয়েছো? গ্রামে গেলে কি কাকা তোমার আসতে দিবে? আমারও তোমার 2টা পায়ে ধরে আজকে আমার সন্তানের জন্মদিন, আমি আমার সন্তানটারে দেখতে যাবো, আমার খুব খারাপ লাগতেছে। আমি তখন বললাম এটা করা ভালো হবে না, তুমি তারে দেখতে যাও না, তারা দেখতে গেলে কাকা তোমার আটকাই ফেলবো। যেমনে পারি আমরা শামীমরা আমাদের কাছে নিয়ে আসবো। আমি অনেক লয়ারদের সাথে কথা বলছি, উকিলদের সাথে কথা বলছি, তাদের সাথে কথা বলছি, সবটাকে আমি ওকে নিয়ে আসবো, শামীমকে নিয়ে আসবো, এটা আমি সবটাকে বুঝাইলাম। তো বুঝানোর পর আমার শরীরটা অনেক খুব খারাপ ছিল। এর আগের দিন আমি একটা জ্যাপত, মানে যেটা বলে 40-এর একটা ইয়েতে ছিলাম গ্রামে, তো যার জন্য আমি খুব টায়ার্ড, আমি ঘুমাই গেছি। তো 9টার দিকে আমার মনে হয় ঘর থেকে বেরিয়ে গেছে। তো ঘর থেকে বেরিয়েও চলে যাওয়ার পরে কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমার মোবাইলে বারবার কল আসতেছে।
মানে বারবার কল আসতেছে। তো কল আসতেছে পর আমি তখন কলটা রিসিভ করছি আমাদের দারোয়ান, মানে আমাদের যে বাড়িতে আমি সপ্তাহে নিয়ে ভাড়া থাকতাম ওই বাড়ির দারোয়ানে কল দিয়ে বলতেছে আপনার বউ চলে গেছে, আমারে বলে। তাই আমি বললাম যে চলে গেছে, আমি ভাবলাম যে কই জানি যাচ্ছে। তা আমি তারা ফোন দিতেছে, ফোন রিসিভ করে আমার বলতেছে যে আমি আমার সন্তানের আনতে যাইতেছি, আমার সন্তানরে আমি আনতে যাচ্ছি। আমি বলি যে তুমি সন্তান আনতে কই যাইতেছো, কাকা তো তোমার আটকাই ফেলবে। আমি বললাম না, আজকে আমার সন্তানের জন্মদিন, আমার সন্তান আমার দেখাই লাগবো। তো এই কথা বলে যখন চলে যাচ্ছে আমি তখন কী করলাম, আমিও ঘর থেকে বেরিয়েছি, দাঁড়ান আমার ফোন দিছে, আমি বেরিয়েছি। বেরিয়ে তার পিছন যাইতেছি। বা এই চট্টগ্রামের আপনারা হয়তো অনেকেই চিনবেন যে বাইজি মাজারের আগে 2 নম্বর গেট বলে একটা জায়গা আছে, ওখানে একটা মানে রেলের রাস্তা আছে। এই রেল রাস্তার কাছাকাছি আমি পিছন দিয়ে যাইতেছি, ও আগে চলে গেছে। আমরা জিসিতে থাকতাম, তো জিসি মোড় থেকে ওইদিকে যাইতেছি। ওইখানে যাওয়ার পরে আমি হঠাৎ করে দেখলাম যে অনেকগুলো মানুষের কোলাহল এবং অনেকগুলো মানুষ এখানে জড়িত হয়ে আছে। আমি সামনে যাওয়ার পর আমি দেখলাম যে ওই জায়গার ভিতরে মানে অনেক রক্ত জমাট, অনেক কিছু। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলে একটু আগে একটা মহিলা এখানে অ্যাক্সিডেন্ট করছে। তো এখানে একটা ওড়না পরেছিল, মানে চাদর পরেছিল, ওই চাদরটা আমার বউয়ের আমি জানি। আমি তখন চাদরটা হাতে নিয়ে চিৎকার দিয়ে বললাম, আর এটা তো আমার বউ। কই নিয়ে গেছে? কই চট্টগ্রাম মেডিকেলে। আমি তখন চট্টগ্রাম মেডিকেলে গেছি, পিছন দিয়েই চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার পথে জানতে পারি, মানে মেডিকেলে যাওয়ার দেখে সেটা গেটের মধ্যে রাখা দিছে, মানে মেডিকেলের সামনেই আর কি, মানে ভিতরে ঢুকায় নেয়। ডাক্তারকে বললাম ভিতরে নেয় না, চিকিৎসা করেন। ডাক্তার বলে তারা নাকি সে নাকি রাস্তায় মারা গেছে, মানে মাথায় আঘাত খেয়েছে, মাথা আঘাত খেয়ে রাস্তায় মারা গেছে। আমি আমার গ্রামে জানাইলাম, গ্রামের কোনো মানুষ আমার বউকে গ্রহণ করবে না, গ্রামে আমার বউকে মাটি দিতে দেবে না, মানে আমার বউকে ওই গ্রামে মাটি দিতে দেবে না, কারণ আমার বউ কলঙ্কিত, আমার সাথে সংসার করছে এবং একইভাবে আমাকে ছেড়ে দিয়ে আমার কাকার সাথে সংসার করছে। লাস্ট পর্যন্ত আমি আমার বউকে আমার শ্বশুর বাড়িতে মাটি দিই, আমার শ্বশুর বাড়িতে মাটি দিই শ্বশুর বাড়িতে, সেখানে মাটি দিই। এবং মাটি দেওয়ার পরে আমার বউকে মাটি দিয়ে আমি গ্রাম থেকে পরিপূর্ণভাবে চলে আসি। আসার পর আমি চট্টগ্রাম শহরে আসি। ওইখানে এসে আমি একটা গার্মেন্টসে চাকরি নেই এবং আজও আমি ওই গার্মেন্টসে চাকরি করতেছি আজকে এতগুলো বছর। আমার সন্তানের বয়স এখন প্রায় অনেক বছর হয়েছে, অনেক বড় হয়ে গেছে। তো আমার সন্তান এখন আর আমাকে বাবা ডাকে না, স্বামী আমাকে বাবা ডাকে না, এবং ও আমার কাকা যে আছে আমার কাকারে বাবা ডাকে, কাকার সাথেই আছে। তা আমার কথা বলেও না, আমার কাছে আসেও না। আমি না আমার শ্বশুরবাড়ি থেকে কোনো সুখ শান্তি পাইলাম, এবং আমার শ্বশুর শাশুড়িও আমার কাকারে খুব ভালোভাবে জামাই হিসেবে মেনে নিছে। সন্তান ছিল আমার, কিন্তু আজ আমার সন্তান না, এবং আমার সন্তান আমাকে দেখলে কথাও বলে না। আমাকে যে আমার সম্বন্ধে যে কী কথা আমার কাকা ওর মনে ঢুকাই দিছে, ও আমার দেখলে গালাগালি করে। ওর ভিতরে কী ঢুকাইছে, ও বলে আমি নাকি ওর মারা নাকি আমি মারছি। মানে আমার কাকা এমনভাবে ওর ভিতরে বিষ ঢুকাই দিছে যে আমি ওরে কিডন্যাপ করিনি, আমি ওরে মেরে ফেলছি। এই জিনিসটাও মনে করে, আজও আমার সন্তান মনে করে আমি তার মায়ের খুনি। কিন্তু আপন ভাই আসলে যে আমি নির্দোষ, আমি কাউকে বুঝাইতে পারি না। এখন আমাদের গ্রামের অনেক মানুষ বলে আমি নাকি আমার বউ স্বপ্নারে মারছে, কিন্তু স্বপ্ন তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার সন্তানকে আমি এটা বুঝাইতে পারি না। তো যাই হোক, আমি না পাইলাম আমার বাবার সয় সম্পত্তি, না পাইলাম আমার সন্তানের নামে দেওয়া আমেরিকান ওই নাগরিকের সয় সম্পত্তি, না পাইলাম কোনো কিছুই। সর্বশেষ বউটাকে পাইলাম, বউটাকে হারিয়ে আমি চট্টগ্রামের মাটিতে গার্মেন্টসে চাকরি করে খেয়ে না খেয়ে আমার দিনগুলো পার করতেছি। প্রতিদিন আপনার গল্পগুলো শুনে ভালো লাগে। চাকরির ফাঁকে ফাঁকে আপনাকে পুরোটা গল্প লিখে পাঠালাম। আমার এখন অনেক বয়স হয়ে গেছে, জানি না আমিও কবে এই দুনিয়া ছেড়ে চলে যাই। তবে অনুরোধ থাকবে, যাওয়ার আগে যদি আপনার মুখে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনতে পাই। আপন ভাই যদি কখনো চট্টগ্রামে আসেন আমার সাথে যোগাযোগ করবেন, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন অ্যান্ড আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের চট্টগ্রামের ভাই শহীদের জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। গল্পটা আসলে আমি জানি না আসলে কতটুকু আপনাদেরকে বলে বুঝাইতে পারছে। গল্পটা উনি খুব এলোমেলো করে লিখেছে। আমার কাছে মনে হয় যে আমার জীবনের গল্প অনুষ্ঠানে এই গল্পটাই সবচেয়ে বেশি এলোমেলো ছিল। মানে উনি এই খুব মিলিয়ে লেখে নেয়। তারপর আমি চেষ্টা করেছি সামারি করে এবং আপনাদেরকে পুরোটা গল্প বুঝিয়ে বলার জন্য। যদি আপনারা কোনো অংশে না বুঝে থাকেন, আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং গল্পটা শেষের দিকে আরও অনেক লম্বা ছিল, গল্প অনেক লম্বা হয়ে যায় বলে আমি শেষের দিকের অনেকটা অংশ কেটেই আপনাদেরকে বুঝিয়েছি। সো না বুঝলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখাবো অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।